আমন্ত্রণের সবাইকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, বড় বড় দলগুলো তাদের সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে, পোস্টারে ছেয়ে গেছে সারা দেশ। কিন্তু প্রার্থী নির্ধারণে রাজনৈতিক প্রজ্ঞা, জন আকাঙ্ক্ষা, জনসম্পৃক্ততাকে রাজনৈতিক দলগুলো কতখানি গুরুত্ব দিয়েছে তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। প্রতিবার নির্বাচন এলেই আমরা আশার কথা শুনি, প্রতিশ্রুতির ফুলঝুরি দেখি, কিন্তু সত্যি কি পূরণ হয় সেই প্রতিশ্রুতি? দশকের পর দশক আমরা দেখেছি জনপ্রতিনিধিদের নামে অঢেল সম্পদ গড়ার কাহিনী, দেখেছি উন্নয়নের নামে অপচয় আর অর্থ লোপাটের মহোৎসব, সুশাসন আর বিচারের নামে প্রহসনের নাটক। তোষামদের তোরে সংসদকে দেখেছি অকার্যকর হয়ে যেতে। দলীয় পুনর্বাসনের নামে সংসদে এমন প্রতিনিধিদের আমরা দেখেছি যাদের না আছে শিক্ষাগত যোগ্যতা, না আছে নেতৃত্বের ক্ষমতা। যোগ্যতা তাদের শুধুই নেতার আনুগত্য। বছর পর বছর আমরা দেখে আসছি জনমানুষের প্রত্যাশার সাথে কিভাবে প্রতারণা করেছে জনপ্রতিনিধিরা। কিন্তু কতদিন আমরা এমন ব্যর্থ রাজনৈতিক সংস্কৃতির কাছে জিম্মি থাকব? আমরা কি আবারও ক্ষমতায় রাজনীতি আর মনোনয়ন বাণিজ্যের সুবিধাভোগীদের সংসদে পাঠাবো, নাকি এমন প্রতিনিধি বেছে নেব যারা দলের নয় জনগণের কাছে দায়বদ্ধ, যারা কথার নয় কাজের জবাবদিহিতা নিশ্চিত করবে? এমন প্রশ্নকে সামনে রেখেই আজ আমাদের আলোচনার বিষয়, কেমন জনপ্রতিনিধির বাংলাদেশ চাই। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ RTV ঢাকা স্টুডিওতে আছেন দ্য ফিনান্সিয়াল পোস্টের প্রধান সম্পাদক এম এ আজিজ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশ্লেষক আব্দুল তুষার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা। RTV নিউ ইয়র্ক স্টুডিওতে আছেন যুক্তরাষ্ট্র প্রবাসী সোশ্যাল অ্যাক্টিভিস্ট এম মাসুম রহমান এবং নিউ আমেরিকা ইউথ ফোরাম অফ নিউ ইয়র্কের প্রেসিডেন্ট আহনাফ আলম। যাচ্ছি মূল আলোচনায়। জনাব আব্দুল তুষার, জুলাই আগস্টের গণঅভ্যুত্থান পরবর্তী তরুণ প্রজন্ম সহ সবার মধ্যে যে রাজনৈতিক সচেতনতা তৈরি হয়েছে, পরিবর্তনের যে প্রত্যাশা জন্ম নিয়েছে, প্রার্থী নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো তা কতখানি আমলে রেখেছে বলে আপনি মনে করেন? নতুনত্ব বা বিশেষত্ব কি দেখছেন আপনি? এখনো পর্যন্ত নির্বাচনের ডামাডোল বেজে ওঠার পর রাজনৈতিক দলগুলির আচরণে আগের চাইতে কোনো পার্থক্য পরিলক্ষিত হচ্ছে না, বরং আগের মতোই রাজনৈতিক দলগুলি শব্দ দূষণ করছে, দৃষ্টি দূষণ করছে, বাক্য দূষণ কিংবা এক ধরনের বক্তব্য দূষণ করছে। কারণ আগের মতোই তারা একে অন্যের উপর আক্রমণাত্মক হয়ে উঠেছেন কথায়। বিভিন্ন জায়গাতে তারা নিজেদের সঙ্গে সংঘাত করেছেন, কেননা দলীয় মনোনয়ন দলের সদস্যদেরই অনেক সময় পছন্দ হয় নাই। যে দলটি ধর্মীয় রাজনীতি করেন তারা বহু আগেই তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন এবং তারাও কম যাচ্ছেন না। তারা এক ধরনের ইসলামী প্রচারণা চালাচ্ছেন, কিন্তু সুরে সুরে। বাকি যে বিষয়টি বলেছিলাম সেটি হচ্ছে যে তাদের যে অ্যাটিচিউড কিংবা তাদের যে ব্যবহার বা আচরণ, তাতেও খুব একটা আগের চেয়ে কোনো পার্থক্য পরিলক্ষিত হচ্ছে না। এর কারণ হচ্ছে জুলাইয়ের যে চেতনার কথা বলা হয়েছে, সেই চেতনার কোনো দৃশ্যমান রূপ গত 17-18 মাসে আমরা দেখতে পাই নাই। জুলাইয়ের আন্দোলনের মূল কথা ছিল মেধা এবং যোগ্যতাকে মূল্যায়িত করা হবে। কোনো ধরনের বংশ, পদমর্যাদা কিংবা যে কোনো ধরনের স্বজনপ্রীতি অথবা কোনো পদ্ধতি থাকতে পারবে না যেখানে যোগ্যতার চাইতে অন্য কিছু বেশি মূল্যায়িত হয়। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে গত 17-18 মাসে এই অন্তর্বর্তী সরকারের নিয়োগ থেকে শুরু করে সরকারের বিভিন্ন জায়গায় যে পদ পদবি পদায়ন হয়েছে এবং এর বাইরে সরকারের অন্যান্য অঙ্গ প্রতিষ্ঠানসমূহে যেমন বিচারালয়, সচিবালয়, পুলিশ কিংবা অন্যান্য সরকারি সংস্থা, কোথাও এই মেধা এবং যোগ্যতা মূল্যায়িত হয় নাই। মূল্যায়িত হয়েছে কোন দলের সাথে কার কি সম্পর্ক। ফলে প্রকৃত অর্থে আসলে আমরা ওই চেতনার বাস্তবায়ন সেইভাবে দেখতে পাচ্ছি না। আরও যে বিষয়টি দেখতে পাচ্ছি না সেটি হচ্ছে, আমরা ভেবেছিলাম দুর্নীতি কমে যাবে, কিন্তু দুর্নীতি কমার কোনো প্রমাণ এখনো পর্যন্ত জানা যায় নাই। বরং আমরা তরুণ নেতৃত্বের বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ করতে দেখছি। এমনকি তরুণদের সঙ্গে যারা রাজনীতি করেন তারাও, অর্থাৎ বন্ধুরা বন্ধুদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে ধরেছেন। শিক্ষার কোনো সংস্কারের ব্যাপারে চেষ্টা করা হয় নাই। আগামী নির্বাচনে যাতে অধিকতর যোগ্য এবং শিক্ষিত এবং রুচিশীল প্রগতিশীল প্রার্থীরা উঠে আসেন, সেই রকম কোনো চেষ্টাও কারোর মধ্যে পরিলক্ষিত হয় নাই। ফলে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো যে আমরা মূলত পতিত স্বৈরাচার এবং তার দোসরদেরকে বাদ দিয়ে একটা নির্বাচন দেখছি, যে নির্বাচনে আচরণবিধির কোনো পরিবর্তন হয় নাই। এবং তার মধ্যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যতক্ষণ পর্যন্ত মনোনয়ন কনফার্ম না হয়, অর্থাৎ নিশ্চিত না হয়, নির্বাচন কমিশন মনোনয়ন
আবেদনপত্রকে বৈধ বলে ঘোষণা না করেন ততক্ষণ পর্যন্ত আপনি নিজেকে প্রার্থী ঘোষণা করে মার্কা পেয়েছেন এটা বলেন কিভাবে? কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বহু আগেই জামায়াতে ইসলামের 298 জন প্রার্থী এলাকাতে তাদের নিজেদেরকে তারা মনোনীত বলে প্রচারণা শুরু করে দিয়েছেন। এখন আবার বিএনপি তাদের তো মানে তাদের মনোনয়নের একটা লিস্ট ঘোষণা করার পর তারাও নেমে গিয়েছেন। আরও কিছু কিছু দলের লোকজন আসন বন্টনের ভিত্তিতে তারাও নির্বাচনী প্রচারণায় নেমে পড়েছেন। এটা আমার কাছে খুব অবাক লাগে যে নির্বাচনী প্রচারণা বন্ধ হওয়ার একটা তারিখ আছে, নির্বাচনের এত ঘন্টা আগে আর নির্বাচনী প্রচারণা চালানো যাবে না, কিন্তু নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কোনো তারিখ নাই। ফলে যে যার মন মতো তারা পোস্টার ছেপে দেয়ালে দেয়ালে আটকে দিয়ে তারা কিন্তু তাদের প্রচারণায় নেমে পড়েছেন। ঢাকায় এমনকি ডিজিটাল বিলবোর্ডে আমরা গুলশান এবং মোহাম্মদপুর এলাকায় প্রার্থীদের চেহারা দেখতে পাচ্ছি এবং এটা দিয়ে আমরা আন্দাজ করতে পারছি আগামী নির্বাচনে নির্বাচন কমিশন নির্ধারিত যে খরচের একটা সিলিং বা একটা সীমারেখা আছে সেটা কেউ মানবেন না এবং সবাই তাদের খরচের হলফনামায় মিথ্যা তথ্য উপস্থাপন করবেন। জনাব মাসুদ রহমান, উন্নত এবং পরিপক্ক গণতন্ত্রের দেশগুলোতে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে? বাংলাদেশের সঙ্গে পার্থক্যটা কোন জায়গায় বলে আপনি মনে করেন? ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে উন্নত বিশ্বে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কি কি বিষয়কে বিবেচনা করা হয়। উন্নত বিশ্ব বলতে আমরা মোস্ট অ্যাডভান্সড ডেমোক্রেটিক কান্ট্রিজগুলা ইনক্লুডিং আমেরিকা আমরা যেগুলো দেখি, প্রার্থীর মেধা, যোগ্যতা এবং ক্যারেক্টারিস্টিক্স অফ বিইং এ পলিটিশিয়ান, অর্থাৎ একজন রাজনীতিবিদ হওয়ার ক্ষেত্রে এবং রাজনীতিবিদ কিনা এটাই সবার আগে দেখা হয়। এখানে মেধা বলতে প্রকৃত অর্থে উনার যে মেইন যে ক্যারেক্টারিস্টিক্স আছে সেটা, এবং যোগ্যতা হচ্ছে যে আপনারা জানেন এখানে প্রাতিষ্ঠানিক যোগ্যতা এবং ক্যারেক্টারিস্টিক্সের শব্দটা যেখানে আমি বললাম সেটা হচ্ছে যে এই লোক রাজনীতিবিদ হিসাবে যদি এমপি হতে চায় বা সংসদ সদস্য বা জনগণের প্রার্থী হতে চায়, সেটা যে প্রমিস সে করবে সেটা ডেলিভার করা বা ডেলিভারি দেওয়ার এই যোগ্যতা তার আছে কিনা, এবং অতীতে তার যে রাজনৈতিক কেরিয়ার বা মানুষ হিসাবে যে অর্থাৎ একজন ইন্ডিভিজুয়াল হিসাবে অতীতের যে জায়গাতে এসেছিল সে আসলে কীভাবে এটাকে আপনার এক্সিকিউট করেছে। মূলত এই জায়গাগুলা যে এবং পাবলিক পারসেপশন এবং ভবিষ্যতে সে কীভাবে এক্সিকিউট করবে যে কথাগুলো সে বলবে, বা রাজনীতিবিদ হিসাবে মানুষের ভালোবাসা এবং যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্য দিয়ে থেকে যেগুলাকে এক্সিকিউট করা যায় সেই ধরনের যোগ্যতা ওনার আছে কিনা এটাই দেখাও। এখানে আমি যুক্তরাষ্ট্র বা উন্নত বিশ্বে আমি দেখি নাই যে আমাদের বাংলাদেশে যে একটু আগে আব্দুল তুষাবাই বলছিলেন যে নেতার আনুগত্য, বা আপনিও প্রথমেই এটা শুরু করেছিলেন যে নেতার আনুগত্য করে এবং নেতার তুষামুদি করে আমি দেখেছি মোস্ট খুব কোয়ালিফাইড পারসন বা ইন্ডিভিজুয়ালও বাংলাদেশের এটাই এখন করতেছেন, করার চেষ্টা করে নেতার মন জয় করে মনোনয়ন নেবার এবং আরও অনেক বিশেষ উপায়ে মনোনয়ন পাওয়ার জন্য চেষ্টা করতেছেন। এখানে পার্থক্য হলো বিদেশের সাথে, এবং আপনি জানেন আরও একটা সুন্দর পার্থক্য হলো যে প্রাইমারি, আমাদের এখানে প্রাইমারি ইলেকশন হয়। এই প্রাইমারির মাধ্যমে ধরেন মামদানি, এই যেই শহরে আমরা বসে আছি বা যে জায়গাতে বসে আছি সেই জায়গার যে এই যে হিস্টোরিক্যাল একটা ঘটনা ঘটলো বা মেয়র নির্বাচিত হলেন, উনি কিন্তু প্রাইমারির মাধ্যমেই এখানে এসেছেন, অর্থাৎ তার মূল যোগ্যতা, তার ক্ষমতা এবাবল একজন পলিটিশিয়ান হবে তার ক্যারেক্টারিস্টিক্সটাকে উনি প্রমাণ করেই উনি যোগ্যতা প্রমাণ করেছেন যে উনি মেয়র নির্বাচন বা মেয়র প্রার্থী হওয়ার যোগ্যতা রাখেন। ধন্যবাদ ডক্টর রেজানা করিম স্নিগ্ধা। প্রার্থী চাপিয়ে দেওয়ার সংস্কৃতি দীর্ঘদিন ধরেই আমরা দেখে আসছি, ফলে জনগণের প্রতি এসব প্রার্থীদের কোনো দায়বদ্ধতা থাকে না, বরং দল এবং নেতার প্রতি আনুগত্য প্রমাণ করাই প্রার্থীর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। রাজনৈতিক দলগুলো এ ধরনের সুযোগ পাচ্ছে কিভাবে? ভোটাররা কেন তাদের লাল কার্ড দেখাতে পারছে না? এখানে যে পুরো ব্যাপারটা, যে প্রক্রিয়াটা আপনি লক্ষ্য করে দেখবেন, যখনই ইলেকশন আসে আমাদের নমিনেশন দেওয়ার প্রসেস থেকে শুরু হয়। আমরা যখন নমিনেশনটা দিই ঠিক ওই মুহূর্ত থেকে আমি কিন্তু একটা প্রার্থীর যোগ্যতার যে বার সেটাকে কিন্তু আমি আলাদা করে ফেলি। আপনি যখন নমিনেশন দেন তখন প্রার্থীর নিজের যোগ্যতার থেকে খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে প্রার্থীর অর্থনৈতিক অবস্থা কতটুকু, অর্থাৎ কোন প্রার্থীর কি পরিমাণ অর্থ ব্যয় করার সক্ষমতা আছে, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায়, যেটা কিনা খুবই দুঃখজনক। প্রার্থীদের জন্য নির্দিষ্ট একটা অ্যামাউন্টের কথা বলা থাকলেও বাস্তবতা হচ্ছে এখানেই আপনি দেখবেন বিভিন্ন রাজনৈতিক দলের যারা আছেন তরুণ, তারা বলছে যে এত পরিমাণ টাকা খরচ করতে হবে যে টাকাটা আসলে নাই। আসলেই তো যদি এতটুকু প্রশ্নই করা হয় একদম শুরু থেকে, কোনো একটি আসনের যদি একজন প্রার্থীর নির্বাচনী খরচ করতে বা নির্বাচন করতেই যদি আপনার
10-15 কোটি টাকার মতো টাকা লেগে যায়, তাহলে প্রশ্ন হচ্ছে এই টাকার উৎস কোথায়? আমাদের দলগুলো যখন মনোনয়ন দেয় তখন কেউ না, আমার প্রশ্ন হলো টাকা কেন এত খরচ করতে হবে? সে যদি জনমানুষের জন্য কাজ করে, তার এলাকায় যদি সে জনপ্রিয় হতে পারে, তো মানুষ তো তাকেই তো আপনার মনোনয়ন দিবে। মানুষ তো তাকে বলবে যে না, তাকেই আমাদের দরকার, যে আমার বাড়িতে এসে খবর নেয়, ভালো আছি না খারাপ আছি, আমার কোনো সহযোগিতা লাগবে কিনা, আমার এলাকার রাস্তা ঘাট কিংবা অন্যান্য যে উন্নয়নগুলো সে করে থাকে, সে মানুষের জন্য কাজ করে, সেরকম প্রার্থী তো প্রয়োজন। তার টাকার মাপকাঠিতে কেন তাকে মাপতে হবে? এই ধারণাটা কেন তৈরি হলো আমাদের দেশে? এই ধারণাটা তৈরি হওয়ার কারণ কিন্তু তিনটা। প্রথম যে কারণটা সেটা হচ্ছে যে আপনি যিনি যায় বা যারা এলাকার তৃণমূল পর্যায়ে যারা কাজ করে, তারা কখনোই আজ পর্যন্ত, খুব রেয়ার হয়েছে যে তৃণমূল পর্যায়ে যে নেতারা কাজ করছে তাদের কথা বিবেচনা করে তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। কারণ এখানে অর্থের যে ব্যবহারটা করা হয়, 1 নম্বর অর্থের ব্যবহার করা হচ্ছে, আপনি যে বললেন নেতা তো 12 মাস সেখানে থাকেন না। যে নেতা এলাকায় কাজ করার কথা সেই নেতাকে মনোনয়ন দেওয়া হয় না। আমরা তো দীর্ঘ 15-20 বছর ধরে দেখছি নেতারা গুলশানে, বনানীতে অথবা ধানমন্ডিতে থাকে। গুলশানে বনানীতে থাকে, তাহলে আপনাকে এলাকায় দেখার জন্য এমন কিছু তৃণমূলের নেতা এবং ক্ষেত্র বিশেষে এমন কিছু সন্ত্রাসী রাখতে হবে, সহজ বাংলা ভাষায় বলতে গেলে পালতে হবে, যাতে করে আপনি একটা আধিপত্য বিস্তার করতে পারেন। এই অপসংস্কৃতির চর্চার মধ্যে বাংলাদেশ দীর্ঘদিন ধরে আবদ্ধ। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত, আপনি খেয়াল করে দেখেন, কিছু কিছু আপনি জনসমুদ্র দেখেন, অনেক কিছু দেখেন, বলা হয়ে থাকে কখনো বিরিয়ানির প্যাকেট, কখনো পয়সা, কখনো পোশাক, এটা দিয়ে আপনি জনসমুদ্রে লোকজন নেন। কেউ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে যে লোকজন হয়, গল্পটা কিন্তু এরকম হয় না। আপনি যে দেশে বসে আছেন সেই দেশে, আমরা যখন বিদেশে গেছি, সেখানে কোনো পলিটিক্যাল পার্টির জন্য এই ধরনের লোক দেখিয়ে শো ডাউন করা, সেই চর্চাটা নাই। আপনি 10টা হুন্ডা দিয়ে আপনি শো ডাউন করবেন, হুন্ডার পয়সাটা কোত্থেকে আসবে? এটা তো খুব গুরুত্বপূর্ণ। আপনার শো ডাউনের সেন্স, আপনি এটা দীর্ঘদিন চর্চা না, করেছেন। এই যে হোন্ডা দিয়ে শোডাউন করে, এটা তো একরকম সন্ত্রাসী কর্মকাণ্ড। এক্স্যাক্টলি। আমি মানুষকে ভয় দেখিয়ে কিংবা যে আমার পেশি শক্তি আছে, আমার সাথে হোন্ডা বাহিনী আছে, আমার সাথে হেলমেট বাহিনী আছে, সেটা কেন দেখাতে হবে? আমার সাথে তাকে তো সবার আগে আপনারা রেড মার্ক করে দেওয়া উচিত। হ্যাঁ, সবার আগে রেড মার্ক করে দেওয়া তখনই সম্ভব হবে যখন আমি আমার জনগণকে সেই বিষয়ে সচেতন করতে পারবো এবং আমার জনগণও সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা রাখবে। আমরা কিন্তু একটা অদ্ভুত ধরনের অপসংস্কৃতির চর্চার ভিতরে আবদ্ধ, যেখানে আপনি দেখবেন যে কোনো কিছু করার ক্ষেত্রে মানুষ প্রতিনিয়ত এই যে একটা ভয়ের সংস্কৃতি, এমনকি যে তরুণ নেতা যারা একদমই তরুণ, জীবনে প্রথম রাজনীতিতে এসছে, তারাও দেখা গেছে শো ডাউন করতে, যে তাদের যে ভাষা, তাদের যে কথা, তাদের যে অর্থ, তারা কি বলেছে যে আমার বাপ দাদার এমন আছে যে আমার ওটাই যথেষ্ট। এই যে প্রতিপত্তি, দাম্ভিকতা, এই চর্চাটা আমরা ব্রেক করতে পারছি না। আপনি যখন প্রার্থী নিয়োগ করছেন, আপনি বলছেন এলাকায় লোকজনের জন্য কাজ করবে, লোকজনের জন্য যে কাজ করবে, এলাকার লোকজন তার জন্য কাজ করে, এরকম নেতা পাবে কোথায়? কারণ তার মাথায় কাজ করছে যে কে কত বেশি ক্ষমতাবান। আর ক্ষমতার যে চর্চা, সেই ক্ষমতার চর্চা আমাদের কাছে নির্ভর করছে, হয় আপনার অর্থনৈতিক শক্তি আছে, নয় আপনার পেশি শক্তি আছে। আর ওই যে আনুগত্য প্রকাশের কথাটা বলেছেন, কথায় আছে মানুষ না পছন্দ করে বাঘকে কিন্তু পালে বিড়ালকে। অর্থাৎ বিড়াল পালতে সবাই পছন্দ করে, বাঘকে কিন্তু কেউ পালতে পছন্দ করে না। কারণ বাঘ যদি আপনি পালেন, বাঘ তো আপনাকে কামড়ে দিবে। দারুণ একটা উদাহরণ দিয়েছেন আপনি, দারুণ একটা উদাহরণের অবতারণা করেছেন। ধন্যবাদ আপনার কাছে। আমি পরবর্তীতে আবার আসবো। জনাব এম এ আজিজ, শুধুমাত্র উন্নয়নের গালগপ্প না শুনিয়ে জনপ্রতিনিধিরা কিভাবে অপচয় ও অর্থ লোপাটের মহোৎসব বন্ধ করে জবাবদিহিমূলক অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে? আমি একটু ভিন্নভাবে কথা বলতে চাই। দেখেন, নির্বাচনে আমরা পুরো জাতিটা 54 বছর দেশ স্বাধীন হয়েছে, আমাদের মনোজগতের এমন পরিবর্তন হয়েছে যে আমরা সবাই মনোজগৎ দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। যারা সুবিধে পায় না তারা দুর্নীতি করে না। দেশটা যেমন এমন জায়গায় চলে গেছে। এবং এই নির্বাচনে ধরেন অজপাড়াগাঁয়ে একটা গৃহবধূ যিনি সূর্যের আলো কম দেখেছেন, সেও মনে করে যিনি নির্বাচন করবেন তার কাছ থেকে টাকা পাওয়া আমার অধিকার, অর্থাৎ তিনিও ইনডাইরেক্টলি চাঁদাবাজ। এখন ধরেন আমাদের দেশে এখন যে অবস্থা, গত সরকার, পতিত সরকার, তখন সময় একটা স্টাডি করা হয়েছিল, পার্লামেন্টের 64%, 64% হলো ব্যবসায়ী, অর্থাৎ টাকা লাগবে। এইবারে অবশ্য
ব্যবসায়ীর আধিক্য কমে গেছে দেখা যাচ্ছে। জরিপ করে নমিনেশন দেওয়া হচ্ছে যে কে পাশ করতে পারে, অর্থাৎ যোগ্য প্রার্থী প্রথম। দ্বিতীয়ত দেখা হয় তার টাকা আছে কিনা, অর্থাৎ এই যে টাকা আছে কিনা, তাহলে চোর প্রার্থীটা লাগবে, সৎ প্রার্থী তো পাবে না, সৎ প্রার্থীর তো টাকা থাকবে না। এখন যে সৎ, সে টাকা খরচ করতে পারবে না, সে এখন উইন করবে না, কারণ দেশের তো প্রত্যেকটা লোক এখন টাকা চায়, প্রত্যেকটা লোক বেনিফিট চায়। সমাজটা নষ্ট করে ফেলছে, তো সমাজটা নষ্ট হয়ে গেছে। স্বাধীনতা যুদ্ধের যে আকাঙ্ক্ষা সেটা তো নাই, সমাজে নাই। এখন প্রত্যেকটা লোক কিন্তু মানসিকভাবে দুর্নীতিগ্রস্ত। এখন আসেন, এখন আমাদের বাংলাদেশে এখন যে অবস্থা আছে, কমপক্ষে 10 কোটি, উপরে ঢাকা শহরে 50 কোটি টাকা খরচ করবে একটা প্রার্থী। এখন ধরেন একটা লোক, আপনি নমিনেশন নিলেন এমপি, না কি এত মধু আছে? আমি প্রশ্ন করতে চাই, আপনি কি 50 কোটি টাকা খরচ করেও তাকে জনপ্রতিনিধি হতে পারে? সেই জায়গায় তার কি মধু আছে যে সে 50 কোটি খরচ করতে রাজি আছে যে আমাকে ওই জায়গায় আপনার জনপ্রতিনিধি হতে হবে? মধুটা বলছি, ধরেন একটা লোক 10 কোটি টাকা খরচ করলো, তাকে তো চুরি করতে বাধ্য করলেন। 10 কোটি টাকা সে উঠাবে, সামনের বারে নির্বাচন করার জন্য আর 15 কোটি টাকা মুদ্রাস্ফীতি করবে, আর 15 কোটি টাকা মিনিমাম লাগবে। অর্থাৎ এইটা তার চুরি করতেই হবে। এক, আপনি তাকে চুরি করতে বাধ্য করলেন। দ্বিতীয়টা হচ্ছে যে পার্লামেন্ট নির্বাচিত হবে তার জন্য স্পেশাল কোঠা আছে এবং টপ টু বটম ভাগাভাগি আছে। বিভিন্ন টেন্ডার বলেন, এই বলেন, উৎস বলেন, আবার লোকাল গভর্নমেন্টের টিআর কাবিখা, বৃদ্ধ ভাতা, সেখান থেকে কমিশন পায়, সব কিছুতে কমিশন পায় সে অটোমেটিক। তারপরে এলাকায় ধরেন সমুদ্র বন্দর আছে, তাহলে ওখানে হাট আছে, বাজার আছে, সেখানে চাঁদাবাজি আছে, এইসব মিলে টিলে তার টাকা হয়ে যায়। সুতরাং এখন দেশটাকে প্রথম যে আমি বলবো সবচেয়ে ছোট্ট উদাহরণ, প্রথম হচ্ছে যে সৎ লোকটাকে বাঁচতে হবে। অবশ্যই তার সাথে জনগণের পরিচিতি আছে, কানেকশন আছে, এটা ঠিক, কিন্তু প্রথম সেকেন্ড চয়েসটা হওয়া উচিত তার সৎ লোক হতে হবে। দ্বিতীয়ত, আমরা অনেক হাঁকডাক শুনলাম যে ইলেকশন কমিশন থেকে প্রার্থীদের খরচের ব্যবস্থা করবে, হয়তো একটা কমন জায়গায় পোস্টার লাগবে, সব প্রার্থী এসে, যেমন আমেরিকান সোসাইটিতে হয়, যুক্তরাষ্ট্রে হয়, প্রত্যেক প্রার্থী গিয়ে একটা মঞ্চের থেকে বক্তব্য দিয়ে যার যার ইশতেহার কী করবে না করবে প্রচার করবে, এইভাবে খরচের জায়গাটা কমিয়ে আনা। সেটা তো হলো না, আগের সিস্টেমই রয়ে গেছে। আপনি নমিনেশন দিচ্ছেন, এখন টাকা খরচ না করতে পারবে, যে অ্যাবিলিটি নাই, সে নমিনেশন পাবে না। তার পাশ করার সম্ভাবনাও থাকতে হবে, আবার তাকে মিনিমাম 10 কোটি, ঢাকা শহরে হলে 50 কোটি টাকা খরচ করার অ্যাবিলিটি থাকবে। তো আপনি তো একটা চুরির একটা সুড়ঙ্গে ঢুকাই দিচ্ছেন, যাকে নমিনেশন দিচ্ছেন তাকে চুরি করতে বাধ্য করতেছেন। এই জায়গার থেকে আমরা যতক্ষণ উঠে না আসতে পারবো ততক্ষণ পর্যন্ত আপনি যে বললেন জনপ্রতিনিধি, দেশ এবং জনগণের সেবার লোকটি আপনি পাবেন না। এটা হলো আমার বেসিক ধারণা। জি, জনাব আহনাফ আলম, জনপ্রতিনিধিদের আর্থিক স্বচ্ছতা ও নৈতিকতার মানদণ্ড কেমন হওয়া উচিত? যোগ্যতার মানদণ্ড কি হওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? প্রার্থীদের আর্থিক স্বচ্ছতাটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ হলো যে একটা প্রার্থী ধরেন সে যখন নির্বাচনে আসবে তার টাকাটা কোত্থেকে আসলো এটার উৎস জনগণের জানা উচিত, এবং নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট সবার এই জিনিসগুলি আসলে খতিয়ে দেখা উচিত। কিন্তু দুঃখজনক হলো সত্যি যে আসলে বাংলাদেশে এগুলি কখনোই সেভাবে এগুলি লক্ষ্য করা হয় না, এবং আমরা অতীতেও দেখেছি এবং বর্তমানেও দেখছি একই জিনিস হচ্ছে। আরেকটা জিনিস হলো যে আপনার যে এখানে যে জনপ্রতিনিধিগুলি আমরা বিভিন্ন দলের থেকে আমরা দিচ্ছি বিভিন্ন নির্বাচনে, এগুলি আসলে কিন্তু একেবারেই আপনার ঢাকা, লন্ডন, ঢাকার মধ্যে গুলশান বলি, তারপরে আপনার এখানে ধানমন্ডি বলি, ওখান থেকে হচ্ছে। এটা কিন্তু তৃণমূল পর্যায়ে থেকে যে প্রার্থীগুলি চূড়ান্ত কিন্তু কোনোভাবে করা হচ্ছে না। এজন্য আসলে প্রার্থীদের যেই যোগ্যতা বলি, প্রার্থীদের যে অভিজ্ঞতাগুলি বলি, এগুলি কিন্তু সেভাবে আপনার বিচার করা যাচ্ছে না। কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের যে রাজনৈতিক কালচার, এটা পরিবর্তন করার জন্য তৃণমূল থেকে প্রার্থীদেরকে আপনার নির্বাচন করে না নিয়ে আসলে আসলেই আমার মনে হয় না রাজনীতিতে তেমন কোনো গুণগত পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনাকে। এখন পর্যন্ত কি ধরনের লক্ষণ আপনি দেখছেন? এখন দেখছি যে আসলে আমরা বিগত 15-20 বছর ধরে যেভাবে দেখেছি যে প্রার্থীদেরকে নমিনেশন দেওয়া কিংবা প্রার্থীদেরকে আপনার ক্ষমতায় অধিষ্ঠিত করা ঠিক একই। না, আমরা তো দেখেছি বিগত সময়েও
প্রার্থীকে নমিনেশন দেওয়ার মধ্যেও একটা প্রাপ্তি ছিল, মানে প্রার্থীকে আবার একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা দিতে হবে। আপনারা জানেন আমি কি বোঝাচ্ছি? আসলে এটা দুঃখজনক, কারণ আমরা আসলে সব ব্যাপারেই দেখি যে আমরা বিদেশের সাথে তুলনা করি, কিন্তু যখন প্রার্থী আমরা নির্বাচন করি তখন কিন্তু আর বিদেশের সাথে তুলনা করি না। তখন হলো যে যেটা আপনি বললেন যে কার টাকা বেশি আছে, তারপরে কে কতটুকু অসৎ দুর্নীতিবাজ, যাকে দিলে আমার ক্ষমতাটাকে শক্ত করা যাবে, আমরা আসলে তাদেরকে দিয়ে থাকি। আমাদের মনে হয় যে এগুলি আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলেরই পরিহার করা উচিত, সামনে সৎ এবং যোগ্য লোকদেরকে নিয়ে আসা উচিত। যে উন্নত বিশ্বের কথা যদি বলি আমরা, কিংবা যুক্তরাষ্ট্রের কথাই যদি আসে, কিছুক্ষণ আগে রহমান মাসুম উনি বললেন যে মামদানির কথা বলেন, যে যেভাবে সে একেবারে তৃণমূল থেকে রাজনীতি করে এসছে এবং জনগণের ভালোবাসাই বলেন কিংবা জনসমর্থনেই সে কিন্তু নির্বাচিত হয়েছে। এখানে কারো কিছু বলার নাই, কেউ কোনো জায়গায় ম্যানিপুলেট করার কোনো সুযোগও নাই। বাংলাদেশের সাথে গুণগত পার্থক্যর যে জায়গাটা, সেটা কি? এটা হলো যে যেটা বললাম যে দলের মধ্যে গণতন্ত্র নাই। আপনার হাইকমান্ড একজনকে আপনার সিলেক্ট করে নিয়ে আসে, সে হবে ওই এলাকার এমপি কিংবা উপজেলার চেয়ারম্যান। যেটা এখানে হলো যে আপনার দলের ভোটাররা চূড়ান্ত করে যে কে হবে তাদের প্রার্থী, তারপরে এসে ফাইনালে এসে দুই দল থেকে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তো আসলে তা হচ্ছে না। বাংলাদেশে হচ্ছে যেটা বললেন যে অর্থের বিনিময়ে নমিনেশন নিয়ে আসতেছে, তারপরে কার আত্মীয় সে নমিনেশন পাচ্ছে, তার সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নাই। তৃণমূলে যারা ভোট দিচ্ছে, যারা আপনার এমপি কিংবা বিভিন্ন বড় বড় পদগুলিতে ওদেরকে অধিষ্ঠিত করবে, ভোটারদের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। শুধু হলো যে দলের একটি নমিনেশন পেয়েছে এবং মার্কার মাধ্যমে কিন্তু এরা আপনার এমপি হচ্ছে, বড় বড় পজিশনগুলি পাচ্ছে। এবং যেটা আসলে এই জিনিসগুলি চেঞ্জ হওয়া উচিত। চেঞ্জ না হলে বাংলাদেশে আরেকটা যে ক্রাইসিস আমরা দেখি, যে সেখানে আপনার একদম চূড়ান্ত পর্যায়ে নির্বাচনকে এবং নির্বাচনের ফলাফলকে পর্যন্ত ম্যানিপুলেট করতে আমরা দেখি। দিনের ভোট রাতে হয়ে যায়, রাতের ভোট দিনে হয়ে যায়। দেখা যায় যে আপনার ওই বাক্স উঠায় নিয়ে চলে গেল, ভোট কেন্দ্র দখল করে সেখানে ভোট দিয়ে দেওয়া হলো। এই বিংশ শতাব্দীতে, একবিংশ শতাব্দীতে এসে কতটুকু আপনার গ্রহণযোগ্য, কিংবা পৃথিবীর কোথাও কি এগুলো এরকম দেখা যায় কিনা? না, আসলে এটা বাংলাদেশে একমাত্র এটার উৎকৃষ্ট উদাহরণ। কারণ দুঃখজনক যে আপনার বাংলাদেশের কোনো রাজনীতিবিদই ক্ষমতার বাইরে থাকতে চান না। যে করে হোক ওনাদেরকে ক্ষমতায় থাকতে হবে, ওনাদেরকে পাওয়ার হোল্ড করতে হবে। কিন্তু এই পাওয়ারটা যে আসলে জনগণের জন্য না, তার নিজের জন্য এবং তার আত্মীয় স্বজনের জন্য, তার যে সারাউন্ডিং আছে ওদের জন্য। এই জিনিসগুলি যেটা বললাম যে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না যে আসলে পরিবর্তন হবে। কারণ আমরা ভেবেছিলাম যে 5ই আগস্টের পরে বাংলাদেশের রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন হবে, কিন্তু দুঃখজনক হলো সত্যি নতুন তরুণ প্রজন্মের এরাও কিন্তু আপনার সেই পুরানো রাজনীতিবিদদের মতোই কিন্তু সেই পুরানো পথেই চলছে। সেই পুরানো পথে আমরা বলি যে টেন্ডারবাজি বলি, দুর্নীতি বলি, তারপরে হলো যে বিভিন্ন জায়গায় নিয়োগ প্রক্রিয়ায় হস্তক্ষেপ করা, তারপরে আপনার অর্থের বিনিময়ে বিভিন্ন জায়গায় মানুষদেরকে নিয়োগ দেওয়া, আত্মীয় স্বজন হতে শুরু করে সব ব্যাপারেই দেখতে পাচ্ছি যে আমরা 5ই আগস্টের পরে তেমন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি। জি, ধন্যবাদ জনাব আব্দুল লুৎফ তুষার। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে চ্যালেঞ্জ করার মতো সৎ ও সাহসী জনপ্রতিনিধি উঠে না আসার মূল কারণ কি বলে আপনি মনে করেন? শুনবো আপনার কাছে, তবে এই ছোট্ট একটি বিরতির পর। দর্শক, কেমন বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছে অল্প সময়ের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত কেমন বাংলাদেশ অনুষ্ঠানে, সঙ্গে আছে মিস্টার আশিক রহমান। আজ আমাদের আলোচনার বিষয় কেমন জনপ্রতিনিধির বাংলাদেশ চাই। আমরা ফিরছি আলোচনায়। জনাব আব্দুল লুৎফ তুষার, বিরতির আগে যে প্রশ্নটি আপনার কাছে ছিল, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিকে চ্যালেঞ্জ করার মতো সৎ ও সাহসী জনপ্রতিনিধি দেখছি না, ভোটারও যেন প্রস্তুত না, ফলে টাকা, টিম আর তোষামোদের ত্রিমাত্রিক সমীকরণেই আমরা আটকে আছি। এর কারণ কি? বেরোনোর উপায় কি? নির্বাচনের সময় তো হেলমেট বাহিনী কেউ ব্যবহার করে না। নির্বাচনের সময় সবাই নিজেকে খুবই শান্তিপূর্ণ এরকম একটি চেহারা দিয়ে সামনে আসে ভোটারদের। কিন্তু যে জায়গাতে চ্যালেঞ্জ করতে আমরা সক্ষম হচ্ছি না পুরনো রাজনৈতিক, কিন্তু ওই হেলমেট বাহিনীকে দিয়েই কিন্তু আমরা ভোট কেন্দ্র দখল করতে দেখি না, ভোট কেন্দ্র দখলের ব্যাপারটা আমরা এই বিগত কিছুদিন দেখতে পাই নাই। কেননা যেহেতু নির্বাচন হতো না এবং সবাই জানতো যে নির্বাচন একপাক্ষিক হবে, ফলে ভোট কেন্দ্র দখল করার চেষ্টা খুব একটা ছিল না। ভোট তো আগেই ঠিক হয়ে যেত এবং কেন্দ্র লাগতো না তো, কেননা আমরা জানতাম কে জিতবে কে জিতবে না। একটা নির্বাচনে 153 জন কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই জিতে গেলেন, মানে আগেই সরকার ঠিক হয়ে গেল, কারণ সংখ্যাগরিষ্ঠতা আগেই পেয়ে গেল। আরেকটা নির্বাচনে দেখা গেল যে কেউ দাঁড়ালো না, আরেকটা নির্বাচনে দেখা গেল দাঁড়ালো
কিন্তু এমন একটা বিষয় হলো যে আগেই জামানত বাজেয়াপ্ত করে তারপরে তারা নির্বাচনে এসেছিলেন, এরকম একটা অবস্থা দেখা দিল। 24-এ আমরা দেখেছি যে স্বতন্ত্র প্রার্থীরা বলছে যে কোনো একটি দল থেকে ঠিক করে দেওয়া হবে যে কে স্বতন্ত্র দাঁড়াবেন এবং কে দাঁড়াবেন না। এর চেয়ে হাস্যকর আর কিছু হতে পারে না। এবং আরো মজার ব্যাপার, স্বতন্ত্র প্রার্থী জেতার পরে আমরা দেখেছি যে দলীয় লোকজন গিয়ে স্বতন্ত্র প্রার্থীর বিজয় উদযাপন করছে। নিজের দল হেরে গিয়েছে কিন্তু তারা খুব খুশি, কারণ তাদের ইচ্ছা অনুযায়ী স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছে। তো আমরা যে জায়গাতে ছিলাম, প্রশ্নটা ছিল যে আমরা কেন রাজনৈতিক সংস্কৃতিকে চ্যালেঞ্জ করতে পারছি না। এর প্রথম বিষয়টি হচ্ছে আমাদের আরপিও, আমাদের যে প্রতিনিধিত্ব আদেশ আছে, গণপ্রতিনিধিত্ব আদেশ বা যে বিধান, সেই বিধানে যেভাবে বিধানটিকে তৈরি করা হয়েছে এখন, তাতে করে দলের বাইরে একা দাঁড়ানোর কোনো পদ্ধতি আসলে খুব একটা সফল হবে না। কেন হবে না? গড়ে প্রতিটি আসনে 3.5 থেকে 4 লক্ষ ভোটার রয়েছেন এবং এই ভোটারদের অন্তত 1%-এর সমর্থন আগেই নিতে হয়, তাদেরকে প্রস্তাবক হিসেবে হাজির করতে হয় যদি আপনি স্বতন্ত্র দাঁড়াতে চান। এতে করে একদম শুরুতেই যিনি স্বতন্ত্র দাঁড়াবেন, অর্থাৎ যার টাকা পয়সা কম অথবা যার দলীয় সম্পৃক্ততা নাই, এমন কোনো সৎ মেধাবী ব্যক্তি, তাকে কিন্তু আগেই টাকা খরচ করতে হবে। যেখানে দল থেকে যারা মনোনয়ন নেন তারা কিন্তু মনোনীত হবার পরে টাকা খরচ করতে পারেন, কেননা দলীয় মনোনয়নের নিয়ম হচ্ছে দলের পক্ষ থেকে স্বাক্ষরিত চিঠি নিয়ে নির্বাচন কমিশনে গেলে তারা দলীয় প্রার্থী হিসেবে তাদের মনোনয়ন জমা দিতে পারেন, কিন্তু একজন স্বতন্ত্র প্রার্থী সেটা পারেন না। ফলে আপনি নিশ্চিন্তা করেন 4 লক্ষ ভোটারের মধ্যে থেকে 4000 লোকের স্বাক্ষর, তাদের ভোটার আইডি কার্ড, তাদের নাম ধাম ঠিকানা সহ এটা জমা দিতে হবে আগে, যদি তিনি স্বতন্ত্র প্রার্থী হতে চান। শুধু কাগজের খরচ কত হয় এটা চিন্তা করেন। এই যে বাড়িতে বাড়িতে যাতায়াত করে তাদের স্বাক্ষর সংগ্রহ, তাতে কত খরচ হয়, এইটা একটা বাধা। দ্বিতীয় বাধা হচ্ছে এইখানে রাজনীতি করতে গেলে টাকা লাগে। এত টাকা দুর্নীতি ছাড়া কিংবা দুর্নীতিবাজদের সঙ্গে সম্পর্ক ছাড়া এত টাকা নিয়ে নির্বাচনে আসা সম্ভব না। যে কারণে এই নির্বাচন যেহেতু টাকার খেলায় পরিণত হয়, তাই সৎ মেধাবী প্রতিশ্রুতিশীল তরুণ ব্যক্তিরা সেই অর্থে নির্বাচনে দাঁড়াতে পারেন না। এরপরে কি হয়? এরপরে হচ্ছে আপনি যেটা বলছিলেন যে হেলমেট না থাকলেও এই আগের সরকারের নেত্রী তিনি বলতেন যে 10টা হোন্ডা 20টা গুন্ডা, এটা হাতে ডান্ডা থাকলে নাকি নির্বাচন হয়ে যায়। এই কথাটা শুনতে যতই খারাপ লাগুক, এইটাই কিন্তু রাজনৈতিক সংস্কৃতি এটা তৈরি করা হয়েছে। আমি কিছু কিছু নির্বাচন একদম কাছে থেকে দেখেছি। শুধু হোন্ডার খরচ যদি চিন্তা করেন, 100টা হোন্ডা থাকলে হোন্ডা প্রতি টাকা দিতে হয়, তেল ভরে দিতে হয়। হোন্ডার পেছনে যদি 2 জন থাকেন তাহলে তার জন্য একটা টাকা দিতে হয়। একটা হোন্ডা 1500 হলে সঙ্গী সহ সেটা 2 থেকে 2500। বিরিয়ানির প্যাকেট থাকে, পানির বোতল থাকে, তাদের বসার জায়গা থাকে, চা নাস্তা দেওয়ার ব্যবস্থা থাকে। ফলে আপনি যদি 100 হোন্ডা 1 মাসের জন্য ব্যবহার করেন তাহলে কত খরচ হতে পারে এটা চিন্তা করেন। তাহলে এই যে পদ্ধতি তৈরি করা হয়েছে, এই পদ্ধতির মধ্যেই এই সংস্কৃতিকে যাতে কেউ চ্যালেঞ্জ করতে না পারে সেইটার ব্যবস্থা আছে। উল্টো দিকে আছে দলগুলির অসহযোগিতা। কেন? আমাদের দুটি বৃহৎ দলে এক ধরনের পরিবারমুখী রাজনীতি আছে এবং এই পরিবারমুখী রাজনীতি থাকবার ফলে দলের একাংশ যারা অযোগ্য, তারা পরিবারের কাছে প্রিয় হয়ে তাদের সংসদ সদস্য পদ, দলীয় পদ এগুলো রক্ষা করার চেষ্টা করেন। এর ফলে কি দাঁড়ায়? এর ফলে দাঁড়ায় যে তারা জনগণকে খুশি করার চেষ্টা করেন না, তারা দলের মধ্যেও জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করেন না। একটু আগে আমাদের এক ভাই বলেছেন যে প্রাইমারি ইলেকশনের কোনো ব্যবস্থা নাই। তো প্রাইমারি ইলেকশনের ব্যবস্থা না থাকার কারণে দল কারা করছেন না তাদের মতামতের কোনো তোয়াক্কা তারা করেন না। তারা গুলশানেই থাকেন এবং গুলশান বা বনানী ধানমন্ডির কাছাকাছি অবস্থিত নেতা নেত্রীদের বাড়িতে মিষ্টি, মাছ ইত্যাদি পাঠিয়ে থাকেন। আমি একজন এমপিকে চিনতাম, তিনি বেশ গর্বের সঙ্গে বলেছিলেন যে তিনি তার দলের প্রধান ব্যক্তিদের মাছের বাজার, সপ্তাহের বাজার করে পাঠিয়ে দেন। এমন সুন্দর মাছ নাকি পাঠান যে মাছের কারণে তার সংসদ সদস্যপদ কখনো যাবে না। আমি নাম বলতে চাই না, কিন্তু এই ঘটনাগুলি আমি দেখেছি। ফলে এইরকম একটি সংস্কৃতি দলের ভেতরে আছে। দলের মধ্যে থেকে যারা নমিনেশন চান, দলের পদ পদবি চান, অনেক দলের মধ্যে দলের মানে অভ্যন্তরীণ ঘুষ প্রবাহ আছে। আগের সরকারে যারা ছিলেন, আমি শুধু একটা জায়গা বলতে চাই, তাদের একটা অঙ্গ চিকিৎসকদের সংগঠন ছিল, স্বাধীনতা চিকিৎসক পরিষদ। সেইটার উপরের দিকের কোনো নির্বাচন হতো না, দলের নেতা নেত্রীদের মনোনয়নের মধ্যে দিয়ে তারা নির্বাচিত হয়ে যেতেন এবং পরে তাদের কমিটি তৈরি হতো, ডাক্তাররা ডাক্তারদের কাছ থেকে ঘুষ খেত এবং এইটা কিন্তু ওপেন সিক্রেট। এগুলো কিন্তু অন্যান্য দলেও নানানভাবে প্র্যাকটিসড হয়। এইরকম দলীয় মানে কতখানি দুঃখজনক, চিকিৎসকের মতো মানবিক সেবামূলক কাজ করবেন তারা রাজনীতিতে জড়াচ্ছে, নোংরা রাজনীতিতে জড়াচ্ছে। এখানে একটা মজা আছে, ঘুষ দেওয়া না।
এখানে একটা মজা আছে, যেহেতু তারা সরকারি চাকরি অনেকেই করেন, পদ পদবি প্রমোশনের জন্য যত লেখাপড়াই করেন না কেন সেই লেখাপড়া কোনো কাজে লাগে না, বরং বিভিন্ন রাজনৈতিক চিকিৎসক সংগঠনের সদস্য হলে এগুলি কাজে লাগে। আগে সরকারের সময় ছিল স্বাধীনতা চিকিৎসক পরিষদ, এটাও কিন্তু একটা সুনিপুণ এটা একটা সুনিপুণ নেক্সাস, এটা একটা চক্র। ফলে তারা তাদের পদ পদবি প্রমোশনের জন্য ইচ্ছা না থাকলেও এইসব দলে যোগ দেন। আগে ছিল সাচিব, এখন আছে ড্যাব এবং এনডিএফ, এর মধ্যে তারা যোগ দিচ্ছেন এবং যোগ দিয়ে তাদের পদ পদবি প্রমোশন ঠিক করছেন। আজকে সকালে একজন চিকিৎসক আমার সঙ্গে যোগাযোগ করেছেন, করে বলেছেন তার সকল ক্রাইটেরিয়া পরিপূর্ণ আছে, সে এমনকি স্বাধীনতা চিকিৎসক পরিষদ করেও নাই, কিন্তু তার বস কোনোভাবে টাকা দিয়ে, আগে স্বাধীনতা চিকিৎসক পরিষদের নেতা ছিলেন, এখন ড্যাবের নেতা, এনডিএফ এর নেতা হয়ে গিয়েছেন অনেকেই, এবং তিনি এসে তাকে চেনে এরকম সমস্ত লোককে নিচের থেকে সরিয়ে দিচ্ছেন, অন্য জায়গাতে পাঠিয়ে দিচ্ছেন, কারণ তার পদ তাকে রাখতে হবে। অর্থাৎ কোনো কিছুই বদলায় নাই। ডিসি, এসপি এবং সরকারি যিনি প্রশাসনের লোক থাকেন, এরা এদের নিজেদের পদ বাঁচানোর জন্য রাজনীতিবিদদের সঙ্গে সম্পর্ক করেন। রাজনীতিবিদরা ভুয়া ইলেকশন করার জন্য এদের সাহায্য নিয়েছেন এর আগে, এবং অন্যান্য পেশাজীবী সম্প্রদায়কে পদ প্রমোশন, পদোন্নতি এবং অন্যান্য সুবিধা, চাকরির সুবিধার জন্য তাদেরকেও আবার এদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে হয়। এবং এইখানে একটা চমৎকার একটা দুষ্ট চক্র তৈরি হয়। যে দুষ্ট চক্র কি করে? প্রকৃত সৎ, মেধাবী, যোগ্য, উপযুক্ত, পরিশ্রমী, নিষ্ঠাবান, রাজনীতি জ্ঞান সম্পন্ন, দেশের ভবিষ্যতের জন্য কাজ করতে প্রতিজ্ঞাবদ্ধ এইরকম মানুষদেরকে রাজনীতিতে আসতে দেয় না, সংসদে জিততে দেয় না। তার মধ্যে আরো আছে ব্যবসায়ীদের টাকার খেলা। গত সংসদে, যেটা নির্বাচিত সংসদ ছিল, তথাকথিত নির্বাচিত সংসদ, সেখানে 60%-এর বেশি লোক কোটিপতি ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন। তারা আবার এইখানে যোগ দিয়ে নিজেদের ব্যবসা বাণিজ্য নিশ্চিত করেন, নিজে ব্যবসা থেকে দূরে সরে ছেলেকে দিয়ে, আত্মীয়কে দিয়ে, বন্ধুদেরকে দিয়ে ব্যবসা করিয়ে এই টাকা পয়সা হাত বদল করেন। ফলে এটা একটা ভয়ঙ্কর চক্র, এবং এই চক্র থেকে কি করে আমরা বের হতে পারবো এইটার কোনো প্রক্রিয়া এই অন্তর্বর্তী সরকারও আমাদেরকে দিতে পারেন নাই। জনাব মাসুদুর রহমান, বিদেশে থাকা প্রায় 1.5 কোটি বাংলাদেশিকে সরাসরি রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত করার সুযোগ কতখানি আছে? প্রবাসীরা প্রার্থী হলে কি ধরনের সুবিধা পাওয়া যেতে পারে, কিংবা কি ধরনের চ্যালেঞ্জ দেখা দিতে পারে? প্রবাসী, বাংলাদেশের 1.5 কোটি প্রবাসী, আমি একজন প্রবাসী, এবং আমি অনেক দিন, আপনি জানেন আশিক ভাই, আমি প্রবাসীদেরকে নিয়ে কাজ করি, আমার একটা সংগঠন আছে। কেন আমি প্রবাসীদের উপর গুরুত্ব দিয়েছিলাম? এই বাংলাদেশ, এই যে দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থা, বাই দ্য ওয়ে বলে রাখি যে আমরা যে কথাগুলো এখন বলছি, আমরা কিন্তু যা আশা করতেছি সেটা হচ্ছে যে একটা টোটালি ডিসফাংশনাল, ফেইল্ড, ডিসগ্রেসড পলিটিক্যাল সিস্টেমের ভিতরে থেকে আমরা প্রার্থীর কাছ থেকে কী যোগ্যতা আশা করছি সেটা বলছি। আমি আসছি ওই পয়েন্টে, কেন প্রার্থীদের আগে আমাদের এই সিস্টেমটা ডেভেলপ করতে হবে, যে সিস্টেমের কারণেই আজকে আমরা এগুলো দেখি। আমি মনে করি আজকে আমি গর্ব করতে পারি আমাকে নিয়ে, যে এই প্রবাসীদের ভোটাধিকার, প্রবাসীদের অধিকার এবং প্রবাসীদের রাজনীতিতে অংশগ্রহণ করার, এগুলো আমরা 8 বছর আগে স্লোগান তুলছিলাম এবং বলতাম প্লিজ গাইজ পার্টিসিপেট ইন ইট। ওয়াই? বিকজ আমি আপনাদেরকে উদাহরণ দিই, সেটা হচ্ছে যে আমি বলতাম যে বিদেশে ডিগ্রি আছে। আমি এমনও বলেছি, আমাকে কিছু গালিও দিয়েছিল মানুষ, যে আমি বলছি যে যারা আগামীতে এমপি হবেন অন্ততপক্ষে একবার বিদেশে আনা গেছে, অথবা একটা সার্টিফিকেশন আছে বিদেশ থেকে, কোনো প্রতিষ্ঠান থেকে হোক, সে নিম্ন একদম লোয়ার লেভেলের, তাও যেন সে রাজনীতিতে অংশগ্রহণ করে। ওয়াই? কারণ আমি মনে করেছিলাম যে বাংলাদেশে যারা রাজনীতি শিখেছেন, এরা আসলে রাজনীতি শেখেন নাই, রাজনৈতিক নামে দুর্বৃত্তায়নের জাস্ট অংশ হয়েছেন। কেন? সেটা আমরা এই যে নতুন প্রজন্মের, আপনি যদি দেখেন যারা ইভেন জেনজির যারা নেতৃত্ব দিয়েছেন, তাদের ভিতরে আমরা এগুলা দেখি। ওয়াই? বিকজ তারা এই প্রক্রিয়া এবং এই ব্যবস্থার মধ্যেই তারা রাজনীতি শিখেছেন। এবং আমি ক্যান ব্যাট অন ইট যে বাংলাদেশের রাজনীতিবিদ এবং বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা দেখে যদি আপনি রাজনীতি শেখেন, আপনি রাজনীতি শিখতে পারবেন না, কারণ দ্যার ইজ নো পলিটিক্স ইন বাংলাদেশ। দ্যাটস ওয়াই আমি মনে করি, এবং একজন কুয়েতে যাওয়া একজন ব্যক্তি, তার যে সিস্টেম দেখে আমার এখনও মনে আছে, আমি যখন মাঝে মাঝে লাইভ করতাম প্রবাসীদের অংশগ্রহণ নিয়ে, তখন আমার একজন সাইফুল নামে একটা ছেলে, বাড়ির সম্মত কুমিল্লা, সে মানে বলছিল ভাই আমি মাত্র আসলাম, আপনার সাথে আমার সংযুক্ত ছিল বাংলাদেশ থেকে, কিন্তু কুয়েতে এসে দেখলাম আমি আসলে কোথায় ছিলাম, আমি যে কোথায় ছিলাম, এটাই হলো আমার মূল জায়গা। যে বাংলাদেশে, এজন্য আমি সবসময় বলি বিদেশে লেখাপড়া করা মানুষ যেন রাজনীতিতে যায়। কেননা বিদেশে ন্যূনতম একদিনও লেখাপড়া করেছে বা একটা 6 মাসের কোর্স করেছে, সেও বাংলাদেশের যে কোনো রাজনৈতিক ব্যক্তির চেয়ে ইন টার্মস অফ সেন্টিমেন্ট বেটার দেন দোজ পিপল। এর জন্য আমি সবসময় বলি, এবং প্রবাসীরা আজকে যে বাংলাদেশ আছে, এতটা সীমাহীন বিবেকহীন লুটপাটকারী যাদেরকে আমি নাম দিয়েছি,
এই বিবেকহীন লুটপাটের পরেও যে জায়গায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমাদের প্রবাসীদের অবদান, এবং এটা অস্বীকার করার চেষ্টা করাটা ইটস এ ক্রাইম। এবং এদের কারণে এই জন্য আমি বলি যে এই প্রবাসীরাই, যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা টোটালি এই ডাইনেস্টি প্রথা যেটা ফেল করেছে, ইটস নট, দ্যার ইজ নো পলিটিক্স ইন বাংলাদেশ, দ্যাটস দ্য বটম লাইন। আপনি তর্ক করতে পারবেন এই আছে সেই আছে, ইন টার্মস অফ ডেমোক্রেটিক সিস্টেম দ্যার ইজ নো পলিটিক্স। এটা যদি 1 থেকে 10 পর্যন্ত আপনি ইন্ডেক্স করেন তাহলে আপনি দেখবেন বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা 1 অথবা হাইয়েস্ট 2 এর উপরে উঠতে পারবে না, কারণ এই বিকজ এটা ব্রোকেন, এটা এক ধরনের পয়সা নির্ভর, গুন্ডা নির্ভর এবং ডেমোক্রেটিক সিস্টেম যা বোঝায় তার ধারে কাছেও নেই। আচ্ছা, এখন আছে প্রবাসীরা যদি আসে সেটা হচ্ছে যে এই যে নতুনত্ব, এবং বিশেষ করে ইউরোপিয়ান দেশে থাকা মানুষগুলা যখন বাংলাদেশের রাজনীতিতে যাবে এরা প্রশ্ন তুলবে, কারণ এরা দেখে যাচ্ছে সিস্টেমগুলা কাকে বলে। তো সিস্টেম যতক্ষণ পর্যন্ত উন্নত করতে পারবেন না ততক্ষণ পর্যন্ত আপনি ওই জায়গাতে, হ্যাঁ এটা সত্য যে কিছু প্রবাসী লেখাপড়া নাই কিন্তু টাকার বিনিময়ে চাচ্ছে, ধরেন এমপি হতে চায়, মেম্বার অফ পার্লামেন্ট বা রাজনৈতিক নেতা হতে চায়, আমি এটা বুঝি, কিন্তু প্রকৃত যারা আছে, প্রবাসী যারা আছে, তারা যদি যায় এই যে এক্সোটিক সেন্টিমেন্ট এবং ডেমোক্রেটিক সিস্টেমটা নিয়ে যাবে, এটা বাংলাদেশকে ডেফিনেটলি বাংলাদেশের ব্যবস্থা বা আপনার এই যে গুণে ধরা ব্যবস্থা তাকে চ্যালেঞ্জ করবে, এবং চ্যালেঞ্জ করতে বাধ্য, যেহেতু সে ওই পরিবেশেই দেখে আসছে। আপনি একজন মানুষ দেখেন, একজন ট্যাক্সি ড্রাইভার নিউ ইয়র্কের, মামদানির উঠে আসায় যদি সে একটু মনে করে, তার কাছে দেখা যাচ্ছে যে মামদানি কিভাবে উঠে আসলো। এক বেডরুমে থাকা ব্যক্তি, একটা বেডরুমে উনি থাকতেন, আজকে উগান্ডায় জন্ম নেওয়া একজন ব্যক্তি সিটিজেন হয়েছেন 2018-এ, 27 বিলিয়ন ইয়ার্স, দ্যাট ইনক্লুডস ইলন মাস্ক। চেষ্টা করেছেন তারা মামদানিকে তারা এখান থেকে এই যেন সরাতে পারেন। চাইলে 1 মিনিটের ভিতরে $10 বিলিয়ন তারা ইনভেস্ট করতে পারতেন, যদি বাংলাদেশে ভোট চোরদের যে দেশ বাংলাদেশ, সেই ভোট চোরদের এখানে যদি ভোট চুরি এবং দিনের ভোট রাতে হওয়ার মানে সুযোগ থাকতো, এবং কারচুপি করা বা নির্বাচন কমিশনে আউয়ালের মতো নির্বাচন কমিশনার সেখানে থাকতো, তাহলে ইলন মাস্ক অসহায়ের মতো 27 বিলিয়ন ইয়ার্স তারা চেয়ে দেখেছেন কিভাবে তাদের গড়ে তোলা শহর নিউ ইয়র্কের মেয়র একজন মুসলিম ইমিগ্রান্ট, তাও আফ্রিকান এবং এশিয়ান মানে হয়ে যাচ্ছেন এবং তার দখলে নিয়েছেন। এটা তারা কোনোভাবে তারা মানতে পারে নাই, বিকজ তাদের সিস্টেমের কারণে। প্রশ্ন হলে, এবং এই ব্যক্তি কোনো ডেমোক্রেটিক পার্টি যদিও তারা সাপোর্ট করেছেন, বাট এটা তাদের কৃপা বা অনুকম্পায় উনি উঠে আসেননি। উনি প্রাইমারিতে জনসমর্থন নিয়ে এসেছেন। অবশ্যই প্রি রিকুইজিট কন্ডিশন হি ইজ ভেরি কোয়ালিফাইড অ্যান্ড ওয়েল কোয়ালিফাইড। আপনি জানেন বোর্ডন কলেজের একজন গ্রাজুয়েট উনি, তার বাবা কলম্বিয়া ইউনিভার্সিটির একজন প্রফেসর। কিন্তু যোগ্য ব্যক্তিও যদি সুযোগ পায় কিভাবে উঠতে পারে, বাংলাদেশে কিংবা কেন মামদানিরা উঠতে পারে না, এই বিষয়টাই চ্যালেঞ্জ মানে সবার আগে মানে বক্তব্য থাকা উচিত। আজকে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, ধরেন আমি দেখেছি তুষার ভাই অনেক ক্ষেত্রে আমি দেখেছি কিছুটা পার্টিজানের কথাবার্তা বলেছেন, বাট আজকে যে কথাগুলো যেভাবে বলেছেন উনি মুগ্ধ করার মতো। আমরা চাই আপনারা এই কথাগুলাই আপনারা বলবেন। আজকে দেখেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দরা পলিটিক্যাল আইডিওলজি নিয়ে তারা 99.9% সময় ব্যয় করেছেন, অথচ আজকে নির্বাচনের 3 মাস আগে তাদের কথা বলা উচিত ছিল হোয়াট এভার দ্য পলিসি নিয়ে, এই পলিসিকে বিশ্লেষণ করা একে অপরের বিরুদ্ধে। কিন্তু আজকে দেখেন আমি 1954 বছর পরে এসে আজকে আপনি দেখেন এই যে বিষ আমাদের সমাজে ছড়িয়ে দিয়েছে পার্শ্ববর্তী একটা দেশ। আপনার 1971-এ কী ছিল, স্বাধীনতা পক্ষের বিপক্ষের শক্তি। এই রাজনৈতিক দলগুলা এবং নেতৃবৃন্দগুলা আজকে এই ইস্যুটা নিয়ে কথা বলার অধিকার রাখে। আপনি 54 বছর 3বার ক্ষমতায় ছিলেন একটা পার্টি, কেন আপনি এটা রিজলভ করলেন না? কেন আপনি করলেন না যে কতজন মানুষ শহীদ হয়েছে 1971 সনে, কারা কারা রাজাকার ছিল, কার কি ভূমিকা ছিল? আপনি এই ন্যারেটিভটাকে কেন আপনারা মারতে পারলেন না? 54 বছর পরে এসে আমরা নতুন প্রজন্ম আপনাদের এই গুণে ধরা বিষকে আমরা হজম করতে হচ্ছে। আমাদের চোখের মানে সামনে আমরা দেখি আপনারা পলিসি না নিয়ে আগামীর বাংলাদেশ কিভাবে হবে, সুশাসন কিভাবে প্রতিষ্ঠা করা যায়, তার দ্বারে কাছে না গিয়েও শুধুমাত্র এগুলা দিয়ে আপনারা চাচ্ছেন যে আপনারা কিভাবে এই ভ্রান্ত ধারণা আরেকটা পার্শ্ববর্তী দেশ যেটা চাপিয়ে দিয়েছে দেশকে ডিভাইসিভ পলিটিক্সের যে রুট বা ক্যান্সার এখানে মানে প্লান্টেড করেছে, সেগুলো নিয়ে আমরা পরে থাকি সারাদিন। এবং আমি সরি মানে উইথ ডিউ রেসপেক্ট তুষার ভাই, আপনাকেও দেখেছি সারাদিন এগুলো নিয়ে মানে অনেক ক্ষেত্রেই আপনি কথা বলেন যে 71 এই ছিল 77। আমি কেন 71 আপনার সাথে এখন একটা বিতর্কে যাইতে বাধ্য হবে। আপনি আমাকে চিনেন কতটুকু আর দেখছেন কতটুকু, আপনি আমাকে পার্সোনালি বলতেছেন যে আমি কি করেছি, আপনি উদাহরণ দিয়ে কথা বলেন। আমি আসছি, এই যে আপনারা তো ফেল করেছেন, আপনারা কেন করতে পারলেন না? এই যে ধরেন আমি বিএনপির কথাই বলি, ধরেন এই যে আমি ধরেন বিএনপি আমার একটা প্রিয় দল হতে পারে, কিন্তু বিএনপি জামাতকে নিয়ে রাজনীতি করেছেন অতীতে, এখন এসে জামাত 1971 সালে এই ভূমিকা ছিল সেই ভূমিকা ছিল, আমি এটা তো মানতে পারবো না। তাহলে আপনি কেন করলেন? প্রথমে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, কেন জামাতকে নিয়ে রাজনীতি করেছেন অতীতে, এটা তারপরে আপনি মানে অন্য বিষয়ে আমরা যেতে পারি। কিন্তু আমি বলছি যে এটা করা যাবে, কিন্তু 54 বছর পরে এসেও এই বিষ আমরা কতদিন নেব?
আমরা তো যে আমরা দেখতে চাই একটা আইনের শাসন, আমরা দেখতে চাই বাংলাদেশে মামদানিরা উঠে আসবে। আমি গেছিলাম বাংলাদেশে, আমাকে মানুষ বলেছে বলে কি নির্বাচন করতে, মানুষ বলে কি যে ও এই পার্টিতে যান সেই পার্টিতে যান। আমি কেন, আমার সব যোগ্যতা আছে, আমার সততা আছে, আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে, অ্যান্ড আই হ্যাভ সিরিয়াস কমিটমেন্ট অ্যান্ড প্যাট্রিয়টিজম, কিন্তু আমি এটা যে দাঁড়াতে পারবো এখানে সেই আশাটা পর্যন্ত আমি করতে পারি না। কেন করতে পারি না জানেন? এই গুণে ধরা, ব্যর্থ, বিষাক্ত, ডিসফাংশনাল, ডিসগ্রেসড, ডেস্ট্রয়েড এই যে পলিটিক্যাল সিস্টেমটা তারা রেখেছেন, এখানে মামদানি যেন উঠে আসতে পারে, মামদানিরা সেই ব্যবস্থাটাই ইমপ্লিমেন্ট করেন। এটা টোটালি ব্যঙ্গে পড়া একটা রাজনৈতিক ব্যবস্থা। ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা, রাজনৈতিক দলগুলোর মনোনয়ন বাণিজ্য ও স্বেচ্ছাচারিতা বন্ধে জনগণ কিভাবে চাপ তৈরি করতে পারে, নাকি জনগণ রাজনৈতিক দলগুলোর কাছে জিম্মি হয়েই থাকবে? জনগণের একটা শক্তি তো আছেই, কারণ জনগণের যদি শক্তি না থাকতো তাহলে তো আর আপনার এই গণঅভ্যুত্থান হতো না, এবং বারংবার এর আগে এরশাদ বিরোধী আন্দোলনও হতো না। কোনো না কোনো সময় কোনো না কোনো ফর্মে এই জনগণের কাছে একটা পাওয়ার থাকে, ক্ষমতা থাকে। কিন্তু সংকটটা যেটা হয়েছে যে জনগণের কাছে যে ক্ষমতা থাকে সেই ক্ষমতার অপব্যবহার করছে একটা গ্রুপ। হ্যাঁ, এবং এখানে একটা কথা আমি না বলে পারছি না, কিছুক্ষণ আগে যিনি বললেন সম্ভবত মাসুম সাহেব, উনি উনি অনেক কিছু বলেছেন। ওনার একটা প্রসঙ্গ টেনে একটা ছোট কথা বলি। আপনি মামদানিকে দিয়ে বাংলাদেশ জানতে চাওয়া হলে হবে না, কারণ কি ওটা একটা মাল্টি ডাইভার্স কান্ট্রি, ওখানে প্রচুর ইমিগ্রেন্টস থাকে। আর বাংলাদেশের অবস্থা কি হয়েছে? ইমিগ্রেন্টস তো দূরের কথা, বাংলাদেশের রাজনীতি হচ্ছে যেখানে আপনি একক কোনো একটি জাতি, একক একটি ধর্ম, তাকে নিয়ে আপনি রাজনীতির পণ্য বানিয়েছেন তাকে। আপনি এখানে শুধু অর্থ তো একমাত্র এখানের সেলেবল বিষয় হচ্ছে না। মামদানি মুসলিম দেখে কথা বলছেন, মামদানি একজন সোশ্যালিস্ট, মামদানি একজন এলজিবিটি অ্যাক্টিভিস্ট। ওই আমেরিকাতে বসে সেটার বলা এবং সেটার একটা নিরাপত্তা ওই রাষ্ট্রের ইনস্টিটিউশন দিতে পারে। বাংলাদেশে একটা কথা বলে আমি আপনার এই টেলিভিশনের শো থেকে নিচে যেতে পারবো না, কারণ আমার কোনো রাষ্ট্রের নিরাপত্তা নাই। তো এখানে জনগণ সে যে প্রতিবাদ করতে জানে না, ব্যাপারটা তা না। কাজেই মামদানিকে দিয়ে আমাদের এখানে এই ধরনের কথা বলাটা আমি মনে করি কমপ্লিটলি রেটরিক, বিকজ এখানের বাস্তবতা খুবই ডিফারেন্ট। এবং আমি এই ধরনের কলোনিয়াল সেন্টিমেন্ট, ইটস ভেরি প্রবলেমেটিক। আমি মোটেও মনে করি না যে এই অঞ্চলের মানুষ রাজনৈতিকভাবে সচেতন না। মনে করিয়ে দেওয়া জরুরি, এখানে যে প্রবলেমটা তৈরি হয়েছে পলিটিক্যাল ফিলোসফির হিস্ট্রিতে যদি আপনি যান, এখানে পলিটিক্যাল ফিলোসফি বা দর্শনটা, রাজনৈতিক দর্শনটা ওই অর্থে তৈরি হয়নি। সেটা নিয়ে আমরা ডিবেট করতে পারি। জনগণের কথা না, জনগণ এখানে যে করে না ব্যাপারটা তা না। এখানে একটা মানুষ যখন একটা জায়গায় ভোট দিতে যায়, এখানে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? এখানে সুবর্ণচরের মতো ঘটনা ঘটে। অর্থাৎ আমি আমার পছন্দে একটা ভোট দিলে পরে সেখানে সুবর্ণচরের কথা, যেখানে গ্যাং রেপ হয়ে যায় একজন নারী। তো এই যে একটা পরিবেশ, যে একটা পরিসর, সেই জায়গাটাতে চাইলেও একটা মানুষ কিন্তু বলতে পারে না। আমি আসলেই মনে করি না যে বাংলাদেশের জনগণ আসলে এইটার সাথে পার্টিসান না। কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা হয়েছে যে আমরা বারংবার যখন আসে আমাদেরকে বারংবার ব্যবহার করা হয়, এবং আমরা এখানে একটা সেন্টিমেন্টাল পলিটিক্স খেলা হয়েছে এবং কোনো দল এখান থেকে বাদ যায় নাই। এটা হলো সবচেয়ে দুঃখজনক। কি আপনি রাজনৈতিক দল বলবেন, কি ধর্মীয় দল বলবেন, কি সদ্যজাত এনসিপি বলবেন, এই যে একটা সেন্টিমেন্টাল পলিটিক্স, এখানের মানুষের মধ্যে র্যাশনালিটি ডেভেলপ করে নাই। আপনি এই যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে, আপনি প্রচারণাগুলো দেখবেন, অদ্ভুত অদ্ভুত সব যুক্তি। আপনি ওখানে বসে আছেন, আচ্ছা আপনি আমাকে বলেন কোন সুস্থ মস্তিষ্কের মানুষেরা বলতে পারে যে আমি নারী, আমার কর্মঘণ্টা হবে 5 ঘন্টা, আমি বাসায় থাকলে আপনি আমাকে সম্মানিত করবেন, আপনি আমাকে পয়সা দিবেন, রাষ্ট্র আমাকে সম্মানিত করবে। অথচ একটি দেশে যেখানে 2,45,00,000 মানে অ্যাপ্রক্সিমেটলি, তো 2,45,00,000 নারী শ্রমবাজারের সাথে যুক্ত, সেই নারীকে আপনি আপনার নির্বাচনী প্রচারণার জন্য বলছেন যে তাকে আপনি 5 ঘন্টা করে দিবেন এবং সে বাসায় থাকবে, বাসায় থাকলে পরে আপনি তাকেই করবেন। এটা কি সম্ভব? এটা আপনার র্যাশনাল যৌক্তিক ব্রেনে সম্ভব? আপনি কি মনে করেন কোনো একটি ব্যবসায়ী, কোনো একটি কোম্পানি সেই নারীকে নিবে? তার মানে নারীকে আপনি পাবলিক পরিসর থেকে গায়েব করে দিতে চাচ্ছেন। আপনি শুধুমাত্র একটা পলিটিক্যাল স্ট্যান্ডবাজি করছেন টু কালেক্ট দ্য ভোট। এই যখন আপনার ফিলোসফি হবে, আপনি একদিকে বাংলাদেশ বিএনপি সে রেইনবো ন্যাশন স্টেটের কথা বলে। রেইনবো ন্যাশন স্টেট কি? যেখানে আপনি ডাইভার্সিটিকে ইনকর্পোরেট করবেন, যেখানে আপনি ডাইভার্সিটিকে করবেন, সেখানে আপনি সেই দলের লোকজনই যদি আবার বলে যে অমুক একটি পার্টিকুলার গ্রুপকে আপনি এক্সক্লুড করে দিবেন, এটা হয় না। এগুলো খুবই ওই সেন্টিমেন্টাল, খুবই আমি যেটাকে বলবো খুবই স্ট্যান্ডবাজি
করা, কারণ এখানে আপনাকে এমন প্রতিশ্রুতি দিতে হবে জনগণকে যেই প্রতিশ্রুতি আপনি কমপ্লিট করতে পারবেন। আপনি এমন প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে আসেন যেগুলো হচ্ছে অনেক বেশি চটকদার, যেগুলো শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবে এটা কোনোভাবেই করা সম্ভব না। সংকট যেটা হচ্ছে যে আমাদের একটা বিশাল জনগণকে, একটা বিশাল গ্রুপকে দীর্ঘদিন ধরে ইরেশনাল বানানোর একটা প্রয়াস চলছে, এবং সেই ইরেশনাল বানানোর প্রয়াস হিসেবে কখনো আমাদের ইতিহাস, কখনো ধর্ম, কখনো পয়সা, নানা কিছুকে ওয়েপেনাইজ করা হচ্ছে। এই যে চক্রটা, এই চক্র থেকে আমরা বেরোতে পারিনি, দুঃখজনক। আজকে আপনি এমপি ইলেকশনের কথা বলছেন, কেন এই সরকারের প্রধান উপদেষ্টা পরিষদে যুক্ত হওয়ার জন্য কোটি টাকার ঘুষের গল্প আছে। উপদেষ্টা হওয়ার জন্য আপনি কোটি টাকা কেন দিলেন? কোটি টাকা নিয়ে আপনি উপদেষ্টা হতে চান কেন? তার কারণ হচ্ছে এই যে একটা প্রক্রিয়া, এখানে এমপি ইলেকশন তো অনেক পরের ব্যাপার, এই প্রক্রিয়াটার মধ্যে একটা অপসংস্কৃতি আছে পুরো চক্রটা। কারণ এই দেশের ইনস্টিটিউশনগুলো দাঁড়ায় নাই। আমাদের একটা দাবি করা খুব জরুরি ছিল, আমাদের ইনস্টিটিউশনগুলো, সেটি হোক মিডিয়া, হোক আমাদের বিচার ব্যবস্থা, আমাদের যে নর্মাল আমাদের চিকিৎসা, এই ইনস্টিটিউশনগুলোকে যদি আমরা ফ্রি করতে পারতাম, এটা খুব জরুরি। আমাদের এখানের গল্পটা এরকম হয়েছে, শুধুমাত্র এমপি না, আমরা এখানে একজন মানুষকে ধরেন আপনার টক শোতে, গল্পটা এটা একটা উদাহরণ দিয়ে বলছি, যে এখানে আমরা মানুষকে এই জন্য ডাকি না যে ওই মানুষটা নলেজেবল বা ওই মানুষটা চিন্তা করে, ওই মানুষটার পড়াশোনা আছে, আমরা এই জন্য ডাকছি যে অমুক মানুষকে সাথে আমার সম্পর্ক ভালো। এই যে নেটওয়ার্কিং করার যে আমাদের পলিসি, এই চক্রতেই তো মূল সমস্যা। আমাদের প্রধানমন্ত্রীত্বের কথা বলছেন আপনি, যখনই প্রধানমন্ত্রী হন, দলীয় প্রধান হন, আমাদের যে দলগুলো, আপনার প্রত্যেকটা দলের কথাই আমি বলছি, প্রতিটা দল আপনি জবাবদিহিতার কোনো সংস্কৃতি আমরা কি তৈরি করতে পেরেছি? বলা হয়েছিল না যে এই উপদেষ্টা পরিষদ যখন আসবে তখন তাদের অর্থের হিসাব দেওয়া হবে, কোথায় সেই অর্থের হিসাব? আমরা তো আজকে 1 বছরের উপর পার হয়ে গেছে, আমরা তো যেতে পারি, আপনি কেন যেতে পারলাম না? আমরা কেন যেতে পারলাম না? আমার যে তরুণ, আমি একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সেখানে অনেক তরুণকে আমি দেখি, তার প্রধানতম উদ্দেশ্য এখন মাথার ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, হয় সে পয়সা ইনকাম করবে, নয় সে বিদেশ যাবে। আর একটা কথা উইথ ডিউ রেসপেক্ট আমি না বলে পারছি না, আমি নিজে বাইরের দেশ থেকে পড়িয়েও এসেছি, চাকরিটা ছেড়ে এসেছি এবং নেইনি, কারণ আমি মনে করি না যে শুধুমাত্র বিদেশে গেলেই আর বিদেশের জ্ঞান অর্জন করলেই আমি অনেক কিছু হয়ে যাব। আমাদেরও অনেক লোকাল জ্ঞান আছে, হ্যাঁ, এতে করে আমার দক্ষতা বাড়তে পারে, এতে করে আমার স্কিল বাড়তে পারে। আর ওইভাবে বিদেশ বললে কিন্তু পাশের দেশ ভারতও বিদেশ হয়ে যায়, তাই না? তো এখন সেখান থেকে এসেও কালকে কাজে আমরা যখন এই ধরনের পলিটিক্যাল কথা বলবো, আমাদের একটু সচেতন হওয়া উচিত, কারণ আমার দেশের কনটেক্সট আর বিদেশের কনটেক্সট দুটো এক জিনিস না। আজকে আলী রিয়াদ সাহেবকে আপনি বিদেশ থেকে নিয়ে এসে ঐক্যমত্য কমিশনের প্রধান করেছেন। আলী রিয়াদ সাহেবকে যে ঐক্যমত্য কমিশনের প্রধানটা করা হলো, এখন আলী রিয়াদ সাহেব যা কিছু করলেন তাতে আমাদের কোন পলিটিক্যাল পার্টিটা বলতে পারবেন, তাদের প্রতিনিধিরা বলতে পারবেন যে তিনি খুবই খুশি? তাহলে উনার স্কিলটা এখানে কোথায় কাজ করলো? এই বিষয়গুলো তো আপনাকে বুঝতে হবে। আজকে যখন বিদেশের লোকজন, আরো একটা কথা বলি, যেই দেশে আমি জবাবদিহিতা, দেশে থাকা মানুষজন আমি কতখানি চুরি করে সেটার জবাব দেয় না। আজকে এরকম টকশোতে আমরা আসি, কিন্তু এরকম টকশোতে আমাদের এমপি মিনিস্টারে এসে বসবেন না, আর আপনি আশিক ভাই ওখানে বসে তাদেরকে প্রশ্ন করতে পারবেন না আপনি এটা কেন করলেন। সেখানে যখন অন্য পাসপোর্টধারী লোকজন থাকে, সে তো এখানের পয়সা এমনি নিয়ে যাবে, সেইটাকে আমি কিভাবে ডিল করব সেটাও তো আমাদের ভাবতে হবে। কাজে এই ধরনের আলোচনার ক্ষেত্রে এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখছি যে আপনার বিদেশ থেকে বাংলাদেশে ব্যাংকের পারমিশন দেওয়া হয়েছে, প্রবাসী ব্যাংক বলে সেখানে তাদেরকে ডাইরেক্টরশিপ দেওয়া হচ্ছে, চ্যানেলে ওই ব্যাংকের লাইসেন্স দেওয়া হচ্ছে, এবং তারা 1000 কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছে। সেখানে ভালো মন্দ আছে, সেটা নির্ণয় করাটা জরুরি। সেটাই আমি বলছি যে নির্ণয় করাটা জরুরি, এক পেশে বলতে চাই না। না, আমি বলতে চাইছি যে ওই যে ক্রাইটেরিয়া, আমি কিভাবে জবাবদিহিতা সংস্কৃতি তৈরি করব, ওটা ফিক্স না করে আমরা যে অন্যগুলোকে যদি নিয়ে আসি, তাহলে আমাদের সমস্যার সমাধানটা হবে না। এই চক্রটা এখানে আসতে হবে, এবং বাংলাদেশের জনগণকে, আমাদের সকলকে একটা জিনিস মনে রাখতে হবে, আসলে অর্থ উপার্জন করা, এই যে আজকে বিদেশের কথা বলছেন, এটাও আমি বলতে চাই, বিদেশে একটা মানুষ অর্থ উপার্জন করতে অনেক কষ্ট হয়। একজন দারোয়ান ওখানে যখন 8 ঘন্টা চাকরি করে, একজন রিটেলে যখন 8 ঘন্টা চাকরি করে, সে কেবলমাত্র ওই 8 ঘন্টা তাকে 2টা পাতে দাঁড়িয়ে থাকতে হয়, 15 মিনিট এবং 30 মিনিটের ব্রেকে সে বসতে পারে, এর বাইরে সে বসতে পারে না। বাংলাদেশের মানুষ কি এই চক্রের ভিতরে পড়েছে? অর্থ যে এত কষ্ট করে উপার্জন করা যায় এই চক্রের মধ্যে পড়েছে? বাংলাদেশের মানুষ কি শিখেছে? যে আপনাকে আমি একটু সুবিধা দিলে পরে, আপনাকে 2টা মিষ্টি কথা বললে, ভালো কথা বললে
আমার কাছে অর্থে আসে। এই চক্রটাতে আমাদেরও সচেতন হওয়ার বিষয় আছে, কারণ অর্থ এত সহজ না উপার্জন করা। জি জনাব এম এ আজিজ, রাজনৈতিক দলগুলো কি নতুন নেতৃত্ব তৈরি করতে ব্যর্থ, নাকি তারা ইচ্ছে করেই অযোগ্য, অনুগত এবং নিয়ন্ত্রণযোগ্য লোকজনকে সামনে আনে? দেশ স্বাধীন হয়েছে 54 বছর, আমাদের অনেক সামাজিক সূচকে এগিয়েছি, রাজনৈতিক সূচকে পিছিয়েছি। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমরা, কিন্তু সবাই বলে আমরা পশ্চাৎপদ জাতি, এটা মানতে হবে, এখান থেকে শুরু করতে হবে। কারণ একটা সৎ, আপনার ডিসিপ্লিন, দেশপ্রেমিক, শিক্ষিত জাতি যতক্ষণ না হবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের সমালোচনা থাকবে। এবং আমাদের এই জাতি, অর্থাৎ বিদেশে যারা গেছে তারাও কিন্তু এটাতেই সংক্রমিত। দেখেন, আমাদের দেশে রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানরা যখন যায় তখন বিদেশিরা কিন্তু তাদের এটা প্রোটেস্ট করে, অপমান করে। এটা কিন্তু কোনো উন্নত দেশে এটা পাবেন না। অর্থাৎ এইটা আমাদের দেশ থেকে যারা প্রবাসে গেছে তারা প্রবাসী আয় পাঠান, আমাদের এখন প্রবাসে কিন্তু আমাদের রিমিটেন্সও বাড়ছে, এটা ঠিক আছে, এটা ধন্যবাদ যোগ্য। কিন্তু একটা জিনিস মাথায় নিতে হবে, বাংলাদেশে আমরা কিন্তু শত কষ্ট হলেও বাংলাদেশে টিকে আছি, থাকার চেষ্টা করছি। ওনারা হয় পড়তে গেছেন, না হলে অন্য সুবিধার জন্য বিদেশ চলে গেছেন। যাওয়ার পরেও কিন্তু ওনাদের কালচারটা আমাদের দেশে কিন্তু এক্সপোর্ট করতে পারে নাই। হ্যাঁ, কারণ হচ্ছে আমাদের দেশের সরকার প্রধান হতে পারে সে দোষী, হতে পারে সে বিতর্কিত, কিন্তু যে দেশে উন্নত দেশে যায় সেই দেশেই আমাদের প্রবাসীরা তাকে অপমান করে। এইটা আমরা দেখলাম, ইউনূস সাহেব সব দেশে গেল, সারা বিশ্বে যায়, সে সারা বিশ্বে সমাদৃত, নোবেল লরেট। কিন্তু আমি দেখি যে সে যুক্তরাষ্ট্রে গিয়েও অপমান হয়েছে, লন্ডনে গিয়েও, সব দেশে, আমেরিকা, সব দেশে যা অপমান হয়। তো সুতরাং আমাদের যে চরিত্র, প্রবাসীরাও সেই চরিত্র থেকে বেরোতে পারে না। রাজনৈতিক প্রবাসে থাকা রাজনৈতিক দলগুলার কিছু নেতা কর্মীরা, এরা সব প্রবাসীরা না, এটা আমি আপনাকে আপনি তো তাইলে মাসুম ভাই, আপনি আইসোলেটেড, আপনি ওই রাজনীতির ভিতরে, অর্থাৎ আমাদের সংস্কৃতির ভিতরেও নাই। আপনি সম্পূর্ণ ব্যক্তিগত ইন্টারেস্টে প্রবাসে আছেন, আপনার নিজস্ব কোনো গণ্ডি নাই। আমি এটি বলবো, আমার বক্তব্যটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে জাতিটা গঠন করবে রাজনীতিবিদরা, সেই প্রসেসটা দেশ স্বাধীন হওয়ার পর থেকে হয় নাই, যার ফলে আমরা পিছাতে এখন অনুন্নত জাতি হিসেবেই রয়ে গেছি। আমি তো এই কয়েকদিন আগে, 10-15 দিন আগে একটা উন্নত দেশের একটা শহর থেকে ঘুরে আসলাম। সেটা তো পুরো শহরটা অটোমেশন, কত শৃঙ্খলিত জাতি, তো তারা তো হবেই। আমাদের এটা শুরুই করতে পারি নাই, দেশ স্বাধীন হওয়ার পর থেকে কোনো সরকারই এটা শুরুই করতে পারে নাই। রাজনীতিবিদরা সবসময় ক্ষমতা দেওয়ার চেষ্টা করছে, সব সময় দেখা গেছে বিরোধী দলকে দমন করে, যার ফলে আমরা জাতি গঠন করতে পারিনি। এই জন্য আমি বলছি যে ধরেন এই যে আমাদের অভ্যুত্থান হয়ে গেল, অভ্যুত্থান হলো, আপনি বলেন 52 বছর থেকে শুরু করে আমাদের ছাত্ররা সবসময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। নেপালে হয়েছে, শ্রীলঙ্কায় হয়েছে পাশে, তারা কিন্তু শিক্ষায় ফিরে গেছে, তার শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত গেছে, কিন্তু বাংলাদেশে কিন্তু ফেরত যায় নাই। এখন তারা কিন্তু সোজাসুজি এমপি হইতে চায়, সোজাসুজি আপনার মন্ত্রী হতে চায়, সোজাসুজি কোটিপতি হতে চায়। সুতরাং এইগুলো দেখতে হবে যে আমাদের সমাজটা কিন্তু আমরা দেশে বিদেশে যেখানেই থাকি না কেন আমরা এই সমাজটাকে গঠন করতে পারিনি। মুক্তিযুদ্ধ করেছি, মুক্তিযুদ্ধ করে ছোট দেখার কোনো স্কোপ নাই। মুক্তিযুদ্ধ এই দেশটা দিয়েছে, দেশটা রাজনীতিবিদরা গড়তে পারে নাই। এখানে দেশের দোষ নাই, মুক্তিযুদ্ধের দোষ নাই। মুক্তিযুদ্ধে যত স্যাক্রিফাইস করেছে কোন এই দেশের আন্দোলনে কোন রকম এই জনাব আহনাফ আলম, প্রবাসী কমিউনিটি থেকে উঠে আসা জনপ্রতিনিধিরা কি দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন ধারা চালু করতে পারেন? খুবই সুন্দর প্রশ্ন। আমি বলবো যে যদি বাংলাদেশের রাজনৈতিক ধারা যদি পরিবর্তন হয় তাহলে সম্ভব, কিন্তু যদি আপনার ধারা পরিবর্তন না হয়ে সেই বিগত বছরগুলির মতো থাকে যে আপনাকে টাকা দিয়ে নমিনেশন কিনতে হবে, কিংবা আপনার নেতা নেত্রীরা বাইরে আসলে ওদের পায়ে ধরে সালাম করে আপনাকে নমিনেশন নিতে হবে, তাহলে এটা কিন্তু কোনোভাবেই আপনার এটা সম্ভব হবে না। কারণ আপনার নির্বাচিত হলেও আপনাকে দেখতে হবে যে আপনার সেই হাইকমান্ডকে কিংবা দলীয় কাউকে আপনার খুশি করে আপনাকে কাজ করতে হবে।
এমন যদি চলতে থাকে আপনার সে আগের মতোই হবে, আপনাকে দুর্নীতিগ্রস্ত হতে হবে, সেটা আপনার প্রবাসী হন আর দেশের কোনো ব্যবসায়ী হন কিংবা কোনো রাজনীতিবিদ হন, আপনাকে সে একই ধারা অবলম্বন করতে হবে। কিন্তু আরেকটা জিনিস আসলে আপনি মাসুম ভাইকে একটু আগে প্রশ্ন করেছিলেন যে আপনার যে প্রবাসীদের ভোটাধিকার, আমি বলবো যে এটা বর্তমানে আমরা যারা প্রবাসী, আপনারা হয়তো দেখেছেন যে কিছুদিন আগে যে জাতিসংঘে যে বাংলাদেশের যে প্রতিনিধিরা আসছিল, আসার পরে যে ঘটনাগুলি ঘটেছে, এটা আমি বলবো যে খুবই ন্যাক্কারজনক। এবং যদি ভোটাধিকারের ব্যবস্থা যদি প্রবাসীদের জন্য করা হয়, আমার মনে হয় ভবিষ্যতে এই পরিবেশ আরো খুবই বাজে দিকে যাবে। কারণ সবাই আপনার বাংলাদেশে যে আপনার ভোট কিনা কিংবা ভোটার সংগ্রহ করা, এই জিনিসগুলি এখানে চরম আকার ধারণ করবে। দেশের রাজনীতিতে তার প্রবাসীদের কার্যকর অংশগ্রহণ বাড়াতে বিদ্যমান আইন ও সংস্কৃতিতে কি ধরনের পরিবর্তন আনা জরুরি বলে মনে করেন ধরেন যে আপনি? বাংলাদেশি, রাইট? আমি তো আমেরিকান সিটিজেন। আমি যদি বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব না থাকে, আমি কি আসলে বাংলাদেশি লিগালি ভোট দেওয়ার যোগ্য? আমি তো মনে করি আমি ভোট দেওয়ার যোগ্য না। কিন্তু যে লোকটির বিদেশে সে আছে, প্রবাসে আছে, তার যদি এখানে সে যদি রেসিডেন্ট না হয় কিংবা সে যদি সিটিজেন না হয়ে থাকে, সে যদি কাজের জন্য আসে, হয়তো তার জন্য বাংলাদেশের ভোটাধিকার সে পেতে পারে। ওদের যে বিদ্যমান নিয়ম আছে সেটা তো এত সম্ভব। কিন্তু আমার পক্ষে তো আসলে, যেহেতু আমি দ্বৈত নাগরিকত্ব নেইনি, আমি মার্কিন নাগরিক, আমার পক্ষে তো আসলে বাংলাদেশে ভোট দিতে যাওয়াটা এটা একটা ক্রাইম, কারণ আমি তো বাংলাদেশের নাগরিক। রাইট, আপনি নাগরিক না হলে তো ভোট দিতে পারেন না। না, কিন্তু আসলে এখন দেখছি যে সবাই এটা নিবন্ধন করছে, এবং আসলে কারা ভোট দিতে পারবে এটা আসলে এখনো পর্যন্ত আমার মনে হয় এটা পরিষ্কার না। তো এই জিনিসগুলি আসলে আরো ভালোভাবে করা দরকার। আরেকটা প্রসঙ্গ আসছে যে আপনার মামদানির প্রসঙ্গ, আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন। আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে মামদানির এক্সাম্পলটা সেভাবে ক্যারি করে না। কারণ হলো যে নিউ ইয়র্ক একটি মাল্টি ডাইমেনশন আপনার একটা সিটি, এখানে বেশিরভাগই কিন্তু আপনার ডেমোক্রেট, বলবো যে অলমোস্ট 80% হলো যে ভোটার ডেমোক্রেট। সেখানে উনি উঠে এসেছেন, এটা আমাদের সবার জন্য গর্ব। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট যথেষ্ট ভিন্ন, এবং বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ বলি, আপনার রাজনীতিবিদদের চরিত্রের কথা বলি, আর দলগুলির কথা বলি, এখানে আসলে মামদানির মতো মানুষ বাংলাদেশে উঠে আসবেও না, এবং সে পরিবেশ নাই। মানে বড় ধরনের পরিবর্তন না হলে সম্ভব না, আপনি বলতে চাচ্ছেন? এটা আসলে সম্ভব না। আবার যদি দেখেন যে শুধু নিউ ইয়র্কে দেখে কিন্তু মামদানির উঠে আসা সম্ভব হয়েছে, আপনি যদি আরেকটা রেড স্টেট, রিপাবলিকান স্টেট যান, সেখানে কিন্তু আবার পরিবেশ যথেষ্ট ভিন্ন, সেখানে কিন্তু এটার কোনো সম্ভাবনাই আপনারা দেখবেন না। ধন্যবাদ জনাব আব্দুল তুষার। সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয়তা কি এখন প্রার্থী নির্বাচনের নতুন মানদণ্ড, নাকি এটি আরেক ধরনের গ্ল্যামার পলিটিক্স? সামাজিক মাধ্যমের জনপ্রিয়তা শহরাঞ্চলে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কিছুটা ভূমিকা রাখলেও আপনি যদি চিন্তা করেন যে গ্রাম এবং প্রত্যন্ত অঞ্চলের যে প্রার্থী, সেই প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তা আসলে তেমন কোনো কাজ করে না। আরেকটি হচ্ছে সামাজিক গণমাধ্যমের বা সামাজিক মাধ্যমের যে জনপ্রিয়তা, সেটাকে নানানভাবে ম্যানিপুলেট করা যায়, অ্যালগোরিদম সেট করা যায়, বুস্ট করা যায়, ইনফ্লুয়েন্স করা যায়। ফলে সামাজিক মাধ্যমের জনপ্রিয়তা আমাদের মতো দেশগুলিতে খুব একটা, আমি মনে করি না যে রাজনীতিতে প্রভাব বিস্তার করতে পারে অথবা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে যোগ্যতা হিসেবে বিবেচিত হতে পারে। তবে এটা ঠিক যে সামাজিক মাধ্যমে এক ধরনের প্রচারণা প্রার্থীদেরকে সাহায্য করে এবং কোনো কোনো ক্ষেত্রে এক ধরনের আমি বলবো ভ্রান্ত ধারণা বা একটা ভ্রান্ত ইমেজ অনেক সময় তৈরি করে দেয়, যেটার ভিত্তিতে ভোটাররা সিদ্ধান্ত নিতে পারেন। আর মামদানি বিষয়ে যে আলাপটি হয়েছে এবং সেখানে আমাকে যে ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে, এটা দুইটারই কোনো যুক্তি নাই। প্রথমত, এই মুহূর্তে নিউ ইয়র্ক সিটিতে 38 থেকে 40% ফার্স্ট বর্ন ইমিগ্রেন্ট, অর্থাৎ তারা বাইরে জন্মেছেন, তারা অথবা তারা এখানে বাপ মার সাথে এসে তারা জন্ম নিয়েছেন। ফলে এই যে 30 থেকে 40% পুরোপুরি ইমিগ্রেন্ট জনগোষ্ঠী, এরা মামদানির পক্ষে ভোট দিতেই পারেন। নিউ ইয়র্কের বাইরে নিউ জার্সি কিংবা ফিলাডেলফিয়াতে গেলেই মামদানি জিততেন না, টেক্সাসে গেলে আরও জিততেন না, উনি যদি মিসিসিপিতে যেতেন তাহলে আরও জিততেন না। আমেরিকার রাজনীতি দিয়ে বাংলাদেশের রাজনীতি বিবেচনা করার চেষ্টা করাটাই হচ্ছে বিদেশি ডিগ্রিধারীদের একটা প্রবলেম। তারা মনে করেন যেখান থেকে তারা ডিগ্রি নিয়েছেন ওইখান থেকে ডিগ্রি নিয়ে তাদের যোগ্যতা বৃদ্ধি পেয়েছে। কারিগরি যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা, রাজনীতির যোগ্যতা কিন্তু এক না। আমি জীবনে কোনোদিন বিদেশে পড়াশোনা করি নাই। আপনি কি ধরে নেবেন যে আমার চাইতে যিনি বিদেশে পড়াশোনা করেছেন তিনি উপযুক্ত কারণ তার একটা বিদেশি ডিগ্রি আছে? এটা কোনো যৌক্তিক বিষয় না। এটা এক ধরনের এডুকেশনাল এলিটিজম এবং এইটা এক ধরনের এডুকেশনাল এলিটিজম। বিদেশে একটা ডিগ্রি থাকলে অনেকেই মনে করতে পারেন যে তারা খুব ভালো। ইউকেতে ডিগ্রি বিক্রি হয় না, ইউকেতে ডিগ্রি কলেজ নাই, ভিসা কলেজ নাই। আমেরিকাতে ভিসা কলেজ নাই, ভিসা দিয়ে লোকজনকে নিয়ে যায়, আছে তো। তাহলে ওইখান থেকে ডিগ্রি পেলে আমরা তাদেরকে নিয়ে নিব এখানে। এমনকি আমাদের বাংলাদেশে বড় বড় নেতা নেত্রীদের ছেলে মেয়েরা সব বিদেশে ডিগ্রি করে না,
তাহলে কি তারা খুব ভালো নেতা হতে পেরেছেন বা নেতা হবেন সেই রকম প্রতিশ্রুতি আমাদেরকে দিতে পেরেছেন? এটা হচ্ছে আরেকটা ভ্রান্ত যুক্তি। মামদানিকে মুসলিম হিসেবে আমেরিকাতে বসে আপনি বলতে পারবেন, আপনি এই প্রিফিক্সটা ইউজ করেন নাই যে মামদানি একজন শিয়া মুসলিম। আমেরিকাতে রাজনীতি করার জন্য যে পরিবেশ, সেই পরিবেশ তৈরি করতে গেলে প্রথমে কি দরকার ছিল জানেন? আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি করা দরকার ছিল। মামদানিকে যারা ভোট দিয়েছে তারা শিক্ষিত। আপনি আমেরিকা থেকে উড়ে আসলে আপনি কি শিক্ষিত ভোটার পাবেন এখানে? সেটা কি পাবেন? পাবেন না। ফলে আপনি যখন উল্লেখ করেন, আপনি মামদানিকে ইন্ডিয়ান বলবেন না, আপনি বলবেন মামদানি একজন মুসলিম। আপনি এটা বলবেন মামদানি মা যে মুসলিম না। আপনি যখন ডোনাল্ড ট্রাম্পকে চিন্তা করেন, অ্যান্ড্রু কুমোর সাথে উনি রাজনীতি করেছেন। অ্যান্ড্রু কুমো হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং ইলন মাস্ক সমর্থিত প্রার্থী। আপনি ডোনাল্ড ট্রাম্পকে দেখেন, ওর বাপ জার্মান, ইমিগ্রেন্টের সন্তান। ওর দাদা হচ্ছে সরাসরি জার্মানি থেকে বহিষ্কৃত। কেন বহিষ্কৃত হয়েছিল জানেন? জার্মানির পক্ষে যুদ্ধে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছিল তার দাদা। এই কারণে জার্মানি তার নাগরিকত্ব ক্যান্সেল করে দিয়েছিল। এই জন্য তিনি আমেরিকাতে এসেছিলেন। উনি জার্মানিতে নির্বাচন করার যোগ্যতাও রাখতেন না। উনি জার্মানি থেকে আমেরিকা এসেছিলেন ট্রাম্পের দাদা। ট্রাম্পের মা একজন স্কটিশ, ট্রাম্পের বউ একজন স্লোভেনিয়ান। সিলেট বাংলাদেশের সবচেয়ে বেশি ইউরোপিয়ান জায়গা না? সিলেটে এমন বাড়ি নাই যেখানে ইউরোপের লোক থাকে না। সিলেট নিয়ে একটা গল্প প্রচলিত আছে। সিলেটের এক ছেলে ঢাকায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তো এক বাবা চাচাকে খবর দিচ্ছে যে ছেলে তো আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিকেছে। চাচা বলছে লন্ডন তো কাছে ছিল, তুমি ঢাকায় দিলা কেন? এইরকম সিলেটে আমরা মোমেন সাহেবকে দেখি নাই। আমরা মোমেন সাহেবকে দেখি নাই। মোমেন সাহেব বলেন নাই যে ইন্ডিয়া আর বাংলাদেশ হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক, অতএব বিদেশে থাকা দিয়ে প্রার্থীর যোগ্যতা নির্ধারিত হয় না। ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে কি করা যেতে পারে যাতে তারা সঠিক প্রার্থী নির্বাচন করতে পারে? আপনার উত্তর স্যার। ভোটাররা সঠিক প্রার্থী নির্বাচনের জন্যই যায়, কিন্তু সঠিক প্রার্থী নির্বাচনে মনোনীতই হয় নাই। তার ব্যালটের মধ্যে কোনো সঠিক প্রার্থী নাই। আপনি কি করে সে ভোট দিবে? হয় সে ভোট দিবে না, না হলে সে ভোট দিবে। ফলে ভোটারদেরকে অপশন দিতে হবে তো, যে সে যেন একটা ভালো প্রার্থী এখানে পায়। সেই অপশন দেওয়ার সিস্টেম আমাদের বর্তমান নির্বাচন কমিশনের যে আরপিও এবং দলগুলি যেভাবে নিয়ন্ত্রিত হয়, সেই সিস্টেম সেটাকে অ্যালাউ করে না। আপনি একটা মজার জিনিস লক্ষ্য করবেন, আমাদের এখানে উপদেষ্টারা তাদের আগের চাকরিতে ফেরত যাবেন না? যাবেন, কিন্তু আসিফ নজরুল আবার অধ্যাপনা করবেন না? আমরা একসময় আমাদের প্রধান উপদেষ্টা, প্রধান ব্যক্তিকে আমরা আবার প্রধান বিচারপতির পদে ফেরত পাঠাই নাই? পাঠিয়েছি। কিন্তু বাংলাদেশে আপনি চাকুরিরত অবস্থায় নির্বাচন করতে পারবেন না। কেন পারবেন না? চাকরিরত অবস্থায় নির্বাচন করতে আসলে লোকে বলবে আপনি চাকরিকে ব্যবহার করছেন, আপনার ক্ষমতাকে ব্যবহার করছেন। একদিকে আপনি এই অভিযোগ করবেন, আরেকদিকে ওই লোক নির্বাচন করার পরে চাকরিতে ফেরত গেলে তার বিরোধী পক্ষ যদি নির্বাচিত হয়, উনি নির্যাতিত হবেন। আমেরিকাতে আইন প্রতিটি নাগরিককে, ইউরোপে আইন প্রতিটি নাগরিককে প্রোটেক্ট করে। আমাদের আইন নিজেকেই প্রোটেক্ট করতে পারে না। আমাদের আইন নিজেদের ইচ্ছা মতো আমাদের প্রতিনিধিরা এসে বদলে দেন। কেউ তার বাবার ইচ্ছায় বদলান, কেউ তার আত্মীয়র ইচ্ছায় বদলান, কেউ তার নিজের স্বার্থে বদলান। আমেরিকাতে আপনি এটা পারবেন না। আপনি আমেরিকাতে করেন কালকে বিপ্লব, আমেরিকার সংবিধান বদলাইতে পারবেন? আমেরিকার ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সে হাত দিতে পারবেন? পারবেন না। আমাদের এখানে শনিতে 8 দিন রাজনীতি করার পরে 9ম দিনে গিয়া বলে আমি সংবিধান বদলাবো, এটা ছিঁড়ে ফেলাই দেবো, ওইটা এমন করবো, এটা তেমন করবো। যে ঠিক মতো সংবিধান বানান করতে পারে না সেই লোক বলে সে সংবিধান মানে না। সে বলে পাশের দেশ থেকে সংবিধান নাকি রেডি হয়ে আসছে। এগুলা বললে পরে এখানে রাজনীতি হবে? হবে না। রাজনীতির জন্য প্রথম দরকার হচ্ছে শিক্ষা, জাতিকে প্রকৃত শিক্ষিত করতে হবে। দ্বিতীয় হচ্ছে রাজনীতিতে দরকার হচ্ছে স্বাধীন বিচার ব্যবস্থা। আপনি যখন নির্বাচনে কারচুপি হবে, আপনি আদালতে গেলে বিচার পাবেন। বাংলাদেশে নির্বাচনে কারচুপি হলে যদি সেই দল সরকারি দল হয়, আপনি আদালতে গেলে বিচার পান? বিচারও পাবেন না, বিচার হবেও না। আদালত নিজের নিরপেক্ষতা বজায় রাখার জন্য শেষ পর্যন্ত কি করে? নাম হয়ে বসে থাকে, দিনের পর দিন ডেট দেয়। আজকে যে ইশরাক মেয়র হতে পারে নাই, এই রায় সে কখন পেয়েছে? 5ই আগস্টে সরকার পতনের পরে ইশরাক রায় পেয়েছে, আগে পেয়েছিল? অতএব এইভাবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে একটা বার্ডস আই ভিউতে দেখতে হবে। এই ব্যাপারটা সেরকম না। আপনাকে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে দেখেছি যে আপনি যখন যে দল ক্ষমতায় থাকে তারা তত্ত্বাবধায়ক সরকার চায় না, কিন্তু বিরোধী দলে গেলেই তারা, কিংবা ক্ষমতায় না থাকলেই, কিংবা তাদের ক্যাপাসিটির মধ্যে না থাকলেই তখন তারা তত্ত্বাবধায়ক সরকার চায়। এই যে এই ধরনের মনোভাব এবং এই যে মানসিক প্রবলেম, যে যখনই আমি সরকারে আছি আমি আর তত্ত্বাবধায়ক সরকার চাই না, আর যখনই সরকারে নেই তখনই তত্ত্বাবধায়ক সরকার চাই। আমরা বিগত বছরগুলোতে এগুলো দেখে এসেছি। এই ব্যাপারে আপনি যদি বলেন।
মূলত আমাদের এখানে যারা ক্ষমতায় যান তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চান না, ক্ষমতাকে সুসংহত করতে হয়। আপনি জনগণের মন জয় করবেন, আপনি সিস্টেমকে এমনভাবে নিরপেক্ষ করে তুলবেন যে আপনার শত্রু এসে ওই সিস্টেম নাড়তে পারবে না। এবং আপনি যদি জনপ্রিয় হন, জনপ্রিয় লোককে আপনি নির্বাচনে দেন, তাহলে আপনি জিতবেন। কিন্তু সেই জায়গাতে না এসে প্রত্যেকেই ক্ষমতাকে সুসংহত না করে, কনসলিডেট না করে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করতে চায়, ক্ষমতার মেয়াদ বাড়াতে চায়, ক্ষমতায় নিজের অধিকারকে স্থাপিত করার জন্য জনগণকে ব্যবহার না করে সিস্টেমকে ব্যবহার করে ক্ষমতায় থাকতে চায়। এই প্রক্রিয়া কিভাবে বদল হতো? বদল হতো যদি যিনি দাঁড়িয়েছেন তিনি জনগণের শক্তির উপর আস্থা রাখতেন। আমি একজনের উদাহরণ দিই। শেখ মুজিবুর রহমান তাজউদ্দিনকে পদত্যাগ করতে বললেন। তাজউদ্দিন বাড়িতে গিয়ে তার স্ত্রীকে বললেন কোর্টের কাপড়টা যেন বের করে, কারণ উনি পরের দিন থেকে কোর্টে যাবেন, তার তো কিছু ইনকাম দরকার হবে, মন্ত্রিত্বের বেতনটা তো তিনি আর পাচ্ছেন না। এরপরে তিনি যেটা বললেন, তাজউদ্দিনের স্ত্রী তাকে বললেন যে তুমি সংসদের পদও ছেড়ে দাও। তাজউদ্দিন বললেন যে শেখ মুজিব তাকে মন্ত্রী বানিয়েছিলেন, সংসদ সদস্য বানিয়েছে জনগণ, জনগণের ভোটের মালিক কোনো নেতা না, জনগণের সাথে তার ডিরেক্ট সম্পর্ক, তিনি আবারও নির্বাচনে দাঁড়ালে জিতবেন। এই রকম আত্মবিশ্বাসী নেতার দরকার আছে, যে তার নিজের পিছনে নেতার ছবি দিয়ে জিততে যায়, যার নিজের ছবি যথেষ্ট না জনগণের কাছে যাওয়ার জন্য। সে কি করে জনগণের উপর আস্থা রাখবে? সে তো আস্থা রাখে 3, 4, 5টা ছবির উপরে, তার মধ্যে আবার 2, 3 জন মৃত। এই রকম আত্মবিশ্বাসী নেতৃত্বকে দেওয়ার কারণেই আজকে আমাদের ব্যবস্থা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। আজকে যদি আপনি জানতেন যে আপনি নেতা দলের, আপনি নির্বাচনে না জিতলেও আপনি বাকি 299 জনকে যে দিয়েছেন তারা জিতবে এবং আপনার দল ঠিকই ক্ষমতায় আসবে, তাহলে আপনি প্রকৃত নেতা হতেন। আজকে নেতা চায় নিজে জিততে এবং তার পছন্দের লোকদেরকে জিতিয়ে আনতে, ব্যক্তির পছন্দ। জনাব মাসুদুর রহমান, প্রবাসী বাংলাদেশিদের প্রার্থী হওয়ার সুযোগ থাকা না থাকা নিয়ে আপনার অবস্থান বা প্রস্তাব কি? থ্যাংক ইউ। প্রথমে বলি যে আব্দুল তুষার ভাই, আমি মনে করি আপনি নির্বাচন করা দরকার এবং আপনার করা উচিত। অন্তত আজকের টকশুর আপনার কথাবার্তা থেকে আমি কনফার্ম, এটা আমি আপনাকে দিলাম, আমার পক্ষ থেকে সাপোর্ট। সেকেন্ড থিং হলো, প্রথমেই আমি আসি এক এক করে, যে ম্যাডাম বলেছেন যে আপনার ওই যে নারীর বিষয়ে উনি তুলেছেন, আসলে এটা আমি তো বলি নাই, যিনি বলেছেন উনি সম্ভবত জামাতের একজন নেতা। এখানে বলে রাখি যে এটা অতিকথন, কমপ্লিটলি আননেসেসারি, দরকারি না, ইররিলেভেন্ট। তারপরে যদি বলে থাকেন, আমি এটা একটা উদাহরণ দিতে চাই। সেটা হচ্ছে যে আপনি কি জানেন যে এই যে বলছে যে 5-6 ঘন্টা, কথাটা যৌক্তিক কিন্তু irrelevant right now. Why I say that? Let me tell you that. Netherlands and Iceland, the best countries in Europe, they reduced work hours 42 to 32 hours and the workforce driven by 51% by women. অর্থাৎ এই দুইটা দেশ 51% মহিলাদের দ্বারা ওয়ার্কফোর্স গঠিত, এবং এই মহিলারা যেন পরিবারে আরও বেশি সময় দিতে পারে, এই কারণে তারা 32 আওয়ার্স করেছে 40 আওয়ার্স থেকে। আপনি কি তাহলে বলবেন যেটা জামাত এখানে করেছে? আসলে বিষয়টা যৌক্তিক, কিন্তু আমি মনে করি ওনার এই সময় এসে এই অতিকথনগুলো বলার কোনো দরকারই নাই। এবং ইউরোপের আরও অনেক দেশ, ফর এক্সাম্পল জাপান আমি যদি বলি, তারও এই কাজ করেছে। তারা মনে করে প্যারেন্টসরা যত বেশি সন্তানদের সাথে থাকবে, অর্থাৎ পরিবারে থাকবে, তারা তত বেশি স্কিলফুল, মানসিকভাবে একাডেমিক এক্সেলেন্স এবং মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইভেন ইন আমেরিকাতে অনেক স্টাডি দেখানো হয়েছে যে বলছে যে এই যে সিঙ্গেল মাদার্স যারা আপনার সন্তান লালন পালন করেন বা গড়ে তুলেছেন, তারা সব ক্ষেত্রে তারা পিছিয়ে রাদার দেন কম্বাইন্ড প্যারেন্টস, মানে যারা বর্তমানে ব্রট আপ হয়েছেন। এগুলো একটা জিনিস। সেকেন্ড থিং, আপনি বলছেন মামদানির বিষয়টা, আমি আশ্চর্য, উইথ ডিউ রেসপেক্ট টু অল অফ ইউ, আপনারা আমাকে কমপ্লিটলি ইউ মিসআন্ডারস্টুড মি। I didn't say he is a Muslim, that's why he has to win. I said system. আপনারা কমপ্লিটলি মিসড আউট দ্য পয়েন্ট। আমি মামদানি মুসলিম কি হিন্দু কি খ্রিস্টান কি বুদ্ধিস্ট কি জুস, I never mentioned that. What I mentioned, how a well established superior system থাকলে 27 জন বিলিয়নিয়ার্স অসহায়ের মতো তাকিয়ে দেখেছে মামদানির রাইজ। এটা আমি বলি নাই যে উনি মুসলিমের জন্য, এটা আমার কোনো পয়েন্টও ছিল না, আপনারা হয়তো এটা খেয়াল করেন নাই। সেকেন্ড থিং হলো, এটা সারা আমেরিকাতেই হয়, যে আপনি বলছেন পেনসিলভেনিয়াতে পারবে না, সারা আমেরিকাতেই হয়। যারা সত্যিকার অর্থে, ফর এক্সাম্পল আপনি দেখেন ভার্জিনিয়া, এই সময় যে গভর্নর হয়েছেন উনি কোন জায়গা থেকে উনি উঠেছেন বর্তমানে। ইভেন লিউটেন্যান্ট গভর্নর যিনি, উনি একজন মুসলিম, এই প্রথম, এটা কিন্তু নজিরবিহীন ঘটনা আমেরিকাতে। উনি একজন, ওনার কিছুই নাই কিন্তু যোগ্যতা আছে, এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড আছে, প্লাস হচ্ছে পলিটিশিয়ান হিসাবে সিরিয়াস ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড অ্যাকমপ্লিশমেন্ট তাদের জীবনে বা পলিটিক্যাল ক্যারিয়ার আছে। সো এই জিনিসগুলো মিস করেছেন আপনারা, এটা একটু খেয়াল করলে ভালো হবে। আমি আসলে মামদানিকে বলি নাই যে উনি নিউ ইয়র্কের মাল্টিকালচার, এটা না, সিস্টেম যদি না থাকতো 100 বিলিয়ন এরপরে আপনি আমাদের আজিজ ভাই বলেছেন যে প্রবাসীরা নিজের জন্য যায়, নিজের কাজের জন্য যায়, এটা আমাদের জন্য যায়। এখানে এই জিনিসটা তাত্ত্বিকতা সম্পূর্ণ ভুল। আপনার সন্তান
সন্তানকে ঢাকা বিশ্ববিদ্যালয় বা ইউনিভার্সিটিতে পড়ান, এই জন্যই কি পড়ান যে সে আপনার এই মানে জাতিকে শুধুমাত্র তার কেরিয়ারের জন্য সবার আগে চিন্তা করেন, নাকি চিন্তা করেন সবার আগে বাংলাদেশের মানুষ হবে, সবার আগে চিন্তা করেন তার ব্যক্তিগত মানে আত্মিক উন্নতিটা? আমার যে সন্তান আমি লালন পালন করি, এই সন্তান যে ফ্রি এডুকেশন দেয় ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, কেন দেয়? তাতে আমার সন্তানকে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় সরকার দিবে? সরকার ইজ আ পার্ট অফ দ্য সোসাইটি, দিস সিটিজেন, এর জন্যই তারা দেয়। আরও একটা জিনিস আপনারা এখানে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে যে একাডেমিক এক্সেলেন্সি। ম্যাডামের যে বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড থেকে পিএইচডি করা বা গ্রাজুয়েট একজন ব্যক্তি সবার আগে কিন্তু এমপ্লয়াবিলিটি বা এমপ্লয়েবল অ্যাট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সুতরাং বিদেশে লেখাপড়ার অর্থ নয় যে উনি সুপিরিয়র হবে, বিকজ ভালো মন্দকে চ্যালেঞ্জ করার যে তাত্ত্বিক এই জিনিসটা তারা বিদেশ থেকে শেখে। দি এডুকেশনাল এক্সেলেন্সি prove that he can challenge anything that dysfunctional and as a human being, এই কথাটাই আমি এখানে বুঝিয়েছি। আমি আসলে এর বাইরে কিছু বুঝাই নাই, বাট থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ ডক্টর রিজওয়ানা করিম স্নিগ্ধা। আমরা কি এমন জনপ্রতিনিধি আশা করতে পারি যারা সত্যি দেশের রাজনৈতিক সংস্কৃতিকে চ্যালেঞ্জ করবেন, নাকি আমরা আবারও যেমন চলছে তেমন চলুক নীতিতেই সন্তুষ্ট থাকবো? না, আমি অপটিমিস্টিক হতে চাই যে আমরা এমন রাজনৈতিক প্রতিনিধি আশা করতে পারি, কিন্তু আনফর্চুনেটলি যেটা হচ্ছে সেটা আমাদেরকে আবার অ্যাকনলেজও করতে হবে। এবং আমি খুবই সচেতন করব মিস ইনফরমেশন না দেওয়া। কারণ দেখেন 2025-এ বসে আমি খুব দুঃখজনকভাবে বলছি, 2025-এ বসে আমি যদি ধরে নেই সন্তান লালন পালনের সকল দায়ভার কেবল নারীর উপরে, এর থেকে দুঃখজনক আর কিছুই হতে পারে না। কারণ ওখানে প্যারেন্টিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং ছুটি যেটা সেখানে সকলকেই ছুটি দেওয়া হয় এবং সেখানে সুবিধা বের করা হয়, সুবিধা দেওয়া হয়। অর্থাৎ আমার ওয়ার্কিং লোড কমবে, শুধু আমার না, ফ্যামিলি টাইমের জন্য। যাই হোক, আমি ওই আলাপে যাব না, আমি আপনার প্রসঙ্গে আসি। আমরা প্রশ্ন করছি, আমরা জানতে চাচ্ছি যে আমরা এরকম প্রতিনিধি পাবো কিনা। আমরা প্রতিনিধি এরকম পেতে পারি, কারণ আমি বিশ্বাস করি যে বিভিন্ন জায়গা থেকে মানুষ কিন্তু কথা বলছে। আমরা 2-4 জন করে পাবো, একদিনে সমাজ পরিবর্তন হবে না, কিন্তু একটা সিস্টেম অন্তত পরিবর্তন করা উচিত। সেটা কি? রাজনৈতিক দলগুলোকে অন্তত এটুকু বলা উচিত যে আমি যেটা প্রতিশ্রুতি দিচ্ছি সেটা যেন আমি করতে পারি, এমন কোনো কথা না বলি যেটা আমার এখতিয়ারের বাইরে, এইটুকু। এবং জনগণকে দয়া করে একটু যিনি ভোটে দাঁড়িয়েছেন তার যোগ্যতাটা যাচাই করতে হবে, এতটুকু করলে আমার মনে হয় আমরা একটু আগাতে পারি। আমাদের আলোচনা একেবারে শেষ পর্যায়ে। জনাব এম এ আজিজ, জনগণের প্রত্যাশা ও রাজনৈতিক বাস্তবতার মধ্যে যে আকাশ পাতাল দূরত্ব, তা ঘোচাতে 2026 সালের নির্বাচনে প্রার্থী এবং রাজনৈতিক দলগুলোর কাছে আপনার সুনির্দিষ্ট প্রস্তাব এবং প্রত্যাশার কথা শুনতে চাই। আমার প্রথম প্রত্যাশা হচ্ছে সৎ লোককে জিতাতে হবে। বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত অনেস্ট লোক আপনার নেতৃত্বে না আসবে এই সমাজটাকে গড়া যাবে না। দ্বিতীয়টা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। চতুর্থ শিল্প বিপ্লব, যেখানে বিজ্ঞান শিক্ষা ছাড়া এই দেশ টিকানো সম্ভব না। প্রবাসে 1.5 কোটি লোক বাইরে, এই প্রবাসীদের আমাদের অধিকাংশই শ্রমিক, এদেরকে কেউ নিবে না। অটোমেশন হয়ে যাচ্ছে সারা পৃথিবী, প্রযুক্তি মানুষের বিকল্প হয়ে যাচ্ছে, অথচ আমাদের এখানে 11টি সংস্কার কমিশন হয়েছে, শিক্ষা কমিশনের খবর নেই। আরেকটি হচ্ছে আমাদের দেশের শিক্ষা আপনার 12 প্রকার জাতি গঠন হচ্ছে, সেখানে তো কোনো ইস্যুতে, জাতীয় ইস্যুতে আমরা একমত হতে পারি না। সুতরাং আমাদের এসএসসি বা ইন্টারমিডিয়েট পর্যন্ত একমুখী শিক্ষা দরকার। জনাব আহনাফ আলম, আপনি 2026 সালের নির্বাচনে ঠিক কি ধরনের নেতৃত্ব আশা করেন, যারা শুধু দলের নয় তরুণদের স্বপ্ন প্রত্যাশার প্রতিও দায়বদ্ধ থাকবে? আপনার পরামর্শ শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। অবশ্যই আমি চাবো যে সৎ, শিক্ষিত এবং আপনার যাদের দেশ এবং দেশের মানুষের প্রতি কমিটমেন্ট আছে, আমি এমন প্রার্থীদেরকে চাই। কিন্তু এর আগে আপনি মাসুম ভাইকে একটা প্রশ্ন করেছিলেন যে আপনার প্রবাসীরা বাংলাদেশে গিয়ে রাজনীতি করার ব্যাপারে। আমি বলবো যে আসলে এটা বাংলাদেশে গিয়ে রাজনীতি করতেই পারে, কিন্তু আমরা বিগত দিনগুলিতে দেখেছি যারা প্রবাসে দলীয় নেতাদেরকে বিভিন্ন জায়গায় ট্যাক্সি দিয়ে নমিনেশন নিয়েছেন, ওরা কিন্তু দেশের টাকা আত্মসাৎ করে, মানে ওইটাই বাছাই করার ব্যাপার রয়েছে। অবশ্যই ভালো মন্দ থাকবে। ধন্যবাদ আপনাদের সবাইকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, দেশের জনগণ কেমন জনপ্রতিনিধি চায় তার উত্তর সবার জানা। সবাই সৎ, যোগ্য এবং জনদরদি নেতৃত্ব চায়, কিন্তু প্রশ্ন হলো আমাদের রাজনৈতিক দলগুলো কি সেই যোগ্য কাঙ্ক্ষিত নেতৃত্বকে ভোটারদের সামনে অপশন হিসেবে রাখছে? আজকে আলোচকরা যেমনটি বলবার চেষ্টা করেছেন, যতক্ষণ পর্যন্ত রাজনৈতিক দলগুলোর মধ্যে
অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা না হবে, মনোনয়ন বাণিজ্য বন্ধ না হবে এবং জনতার আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত জনবান্ধব, সৎ, আদর্শিক, শিক্ষিত, দক্ষ, যোগ্য প্রতিনিধি পাওয়ার আকাঙ্ক্ষা অপূর্ণই রয়ে যাবে। এটা ঠিক আগামীর বাংলাদেশ কেমন হবে তা আমাদের উপরই নির্ভর করছে। আমরা কি শুধুমাত্র দলীয় প্রতীক দেখে ভোট দেব, নাকি প্রার্থীর যোগ্যতা, সততা এবং জবাবদিহিতার প্রতি গুরুত্ব দেব? এই সিদ্ধান্তই নির্ধারণ করবে 2026 সালের নির্বাচনের ফলাফল এবং ভবিষ্যতের বাংলাদেশ। দর্শক, আজ এ পর্যন্তই। অনুষ্ঠানটি পুনঃপ্রচার হবে সকাল 7:30। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।